আজকে আমরা একটু এক্সএসএস নিয়ে পড়াশোনা করি। এক্সএসএস কি বা কিভাবে কাজ করে, কিরকম কি হয় সম্পর্কে কি আপনাদের কোনো আইডিয়া আছে? না স্যার। আচ্ছা, আমরা যখন কোনো একটা ভালনারেবিলিটি নিয়ে ডিসকাস করব বা কোনো একটা ভালনারেবিলিটি নিয়ে কথা বলবো, তখন মূলত হচ্ছে আমরা কিছু জিনিস কনসিডার করে কথা বলি। যেমন এটা আসলে কি, এটা কেন হয়, এটা হইলে তাহলে ইমপ্যাক্ট গুলা কি কি হয়, এবং এটা কিভাবে আসলে প্রিভেনশন করা যায়। এটা হচ্ছে একটা সলিউশন, প্রিভেনশনটা হচ্ছে সলিউশন। বাট কি, কেন হয় এবং কিভাবে কাজ করে, থাকলে কি হয়, এই জিনিসগুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। তো যদি এক্সএসএস বা ক্রস সাইট স্ক্রিপ্টিং যেটা, এইটা কি সেটা বুঝতে চাই, তাহলে এক্সএসএস হচ্ছে এমন একটা ভালনারেবিলিটি যেটার থ্রুতে একটা অ্যাটাকার ইউজারের ব্রাউজারের মধ্যে কিছু ম্যালিশিয়াস কোড স্ক্রিপ্ট রান করতে পারে। একটা ভালনারেবিলিটি যার থ্রুতে একজন অ্যাটাকার লেজিটিমেট ইউজারের ব্রাউজার থেকে কিছু ম্যালিশিয়াস স্ক্রিপ্ট রান করতে পারে। এইখানে 3 লাইনের মধ্যে এই কথাটাই বলা আছে। Cross-site scripting or XSS or CSS attack exploit vulnerabilities in dynamically generated web pages which enable malicious attacker to inject client-side script into web page viewed by the users. It occurs when invalid input data is included in dynamic content that is sent to a user's web browser for rendering. Attacker inject malicious JavaScript, VB-script, ActiveX, HTML, or flash or execution on victim's system by hiding it within legitimate request. So এইখানে বলা আছে হচ্ছে যে কখন এটা হয়, যখন হচ্ছে ইনভ্যালিডেট ইনপুট ডাটা। আমরা যখন একটা ওয়েবসাইটে ব্রাউজ করি তখন আমরা দেখতে পারি যে ওয়েবসাইটের মধ্যে কিছু হচ্ছে ইনপুট বক্স থাকে, যেখানে আমরা হচ্ছে ইনপুট দেই বিভিন্ন ডাটা। তো এইটা আসলে হচ্ছে যখন আমরা ইনপুট করি তখন এই ডাটাটাকে ওয়েব অ্যাপ্লিকেশনটা নিয়ে প্রসেস করে, তারপরে ওর যে রেজাল্টটা আমাদের কাছে শো করে, এটা আমরা দেখতে পাই। তো যখন হচ্ছে এই ডাটাটা ইনপুট করা হয়, ইনপুট করার পরে এই ডাটাটাকে আগে প্রথমে ভ্যালিডেশন করতে হবে, তারপর হচ্ছে স্যানিটাইজেশন করে তারপরে হচ্ছে প্রসেসিং এ পাঠাইতে হবে। একজন ডেভেলপার যখন এই ইনপুট ভ্যালিডেশন, স্যানিটাইজেশন এই জিনিসগুলো না করে ডাটাটাকে প্রসেসিং এ পাঠায়, তখনই এই ধরনের ভালনারেবিলিটি গুলো থেকে যায়। ধরেন আমি একটা ইনপুট বক্স রাখলাম ওই ব্রাউজারের মধ্যে, যেখানে হচ্ছে আমি শুধুমাত্র দরকার হচ্ছে আমার একটা নিউমেরিক ভ্যালু 1 2 3 4 5, কিন্তু ইউজার ওর মধ্যে একটা জাভাস্ক্রিপ্টের কোড দিয়ে দিছে। তো আমার সিস্টেম তো তখন অ্যাম্বিগুইটি সৃষ্টি করবে। আর এই স্ক্রিপ্টিং যেটা হয় এটা মূলত জাভা স্ক্রিপ্ট দিয়ে সব থেকে বেশি করা হয়, বাট এটা ভিভি স্ক্রিপ্ট, এটা উইন্ডোজ মেশিনের জন্য হয় আর কি। অ্যাক্টিভএক্স, এইচটিএমএল কোড তো আমরা সরাসরি লিখে দিতে পারি। এইচটিএমএল ইনজেকশন নামেও একটা অ্যাটাক আছে। তারপর হচ্ছে হাউ এক্সএসএস অ্যাটাকস ওয়ার্কস। আমরা ওয়েব অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করে এটা তো মনে হয় বেসিক একটা আইডিয়া আপনাদের সবারই আছে। হ্যালো, জি স্যার। ওয়েব অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করে এটার কি কোনো বেসিক একটা আইডিয়া আছে আপনাদের? হ্যালো, ওদের এই বিষয়গুলোর আইডিয়া এখনো হয়নি, সো একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং দিয়ে নেওয়াটাই বেটার। ওকে স্যার।
এটা ওয়েব অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করে এই জিনিসটা কিছুটা বোঝা দরকার। তারপর হচ্ছে এই এক্সএসএস ভালনারেবিলিটি গুলা শেখার জন্য, জানার জন্য আমাদের মূলত এইচটিএমএল, তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এগুলো কিছুটা বুঝতে হবে। তো এটা পুরোটা বুঝতে হবে না, বাট কিছুটা বুঝতে হবে, সিনট্যাক্স গুলো আসলে বুঝতে হবে। এইখানে এক্সএসএস কিভাবে কাজ করে এই জিনিসটা যদি দেখা হয়, তাহলে হচ্ছে প্রথমে একজন ইউজার তার ব্রাউজার ওপেন করে একটা পেজকে ভিজিট করতেছে, যেটা হচ্ছে এখানে jaggiboy.com জেসন ফাইল .html। এটাতে যখন হচ্ছে সে রিকোয়েস্ট দিচ্ছে, তখন এটা সার্ভারে চলে যাচ্ছে, সার্ভার কিছু HTML কোড জেনারেট করে ওইটা আবার হচ্ছে ইউজারকে পাঠাচ্ছে। ইউজারের ব্রাউজার হচ্ছে ওই HTML কোডগুলোকে প্রসেস করে একটা ভিজুয়ালাইজেশন রূপ এনে ইউজারের সামনে দিচ্ছে। বাট এইখানে এই লিঙ্কটা নেই বলে সার্ভার রেসপন্স করতেছে 404 নট ফাউন্ড, মানে এই পেজটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আর সার্ভার হচ্ছে অ্যাটাকারকেও একটা রেসপন্স দিচ্ছে, এটা হচ্ছে এক্সএসএস কোড, সে কিছু এক্সএসএস পেলোড দিয়ে দিছিল এখানে, দ্যাটস ওয়াই এখানে তাকেও একটা কোড দিচ্ছে। ক্রস সাইট স্ক্রিপ্টিং অ্যাটাক সিনারিও, অ্যাটাকস ভিয়া ইমেইল। এই অ্যাটাক গুলো হচ্ছে ক্রস সাইট স্ক্রিপ্টিং মূলত 3 ধরনের হয়। এটা হচ্ছে, হ্যালো, জি স্যার। ক্রস সাইট স্ক্রিপ্টিংটা মূলত 3 ধরনের হয়। প্রথম হচ্ছে ডিফ্লেক্টেড এক্সেসেস, 2 নম্বরে হচ্ছে ডম বেজ এক্সেসেস, 3 নম্বরে হচ্ছে স্টোর বেজ এক্সেসেস। তো রিফ্লেক্টেড এক্সেসেস যেটা হয়, রিফ্লেক্টেড এক্সেসেস কি? রিফ্লেক্টেড এক্সেসেস হচ্ছে যখন আমরা কোনো ইনপুট বক্সে কোনো একটা ভ্যালু ইনপুট দেই এবং সেটা সরাসরি আবার আমাদের কাছে রিফ্লেক্টেড হয়, রিফ্লেক্ট ব্যাক করে, আমরা দেখতে পাই সাথে সাথেই। তো এটা হচ্ছে এই ফিল্ডটাতে যদি কোনো এক্সেসেস ভালনারেবিলিটি থাকে, তাহলে এটা হবে রিফ্লেক্টেড এক্সেসেস। এখন আমরা যদি কোনো একটা ইনপুট বক্সে কোনো একটা ভ্যালু ইনপুট করি, আর এই ভ্যালুটা যদি কোথাও স্টোর হয়, কোনো ব্যাকএন্ডে কোনো ডাটাবেজে স্টোর হয়, তাহলে সেইখানে যদি কোনো ভালনারেবিলিটি থাকে, তাহলে সেইটা হবে স্টোর বেস এক্সেসেস ভালনারেবিলিটি। বুঝতে পারছেন কি আপনারা এখন রিফ্লেক্টেড কোনটা এক্সেসেস, স্টোর বেস? জি স্যার। জি স্যার। এখন যদি এই ইমেইলের থ্রুতে যেই অ্যাটাকটা করা হয়, এই অ্যাটাকটা যদি একটু বুঝি। প্রথমে অ্যাটাকার একটা ম্যালিশিয়াস ইমেল ইউজারকে সেন্ড করলো, ইন্টারনেটের থ্রুতে সেন্ড করলো। যখন ইউজার এই লিঙ্কটাতে, ইমেইলের মধ্যে যে ম্যালিশিয়াস লিঙ্কটা ছিল এটাতে যখন ক্লিক করলো, তখন সে হচ্ছে ওই লিঙ্কের যেই ওয়েব অ্যাপ্লিকেশনটা আছে ওইখানে ওই সার্ভারটাতে রিকোয়েস্ট করলো যে ইউজার ক্লিক দ্য ম্যালিশিয়াস লিঙ্ক। সে হচ্ছে সার্ভারের কাছে চলে গেল, সার্ভার সেন্ড এ পেজ টু দ্য ইউজার অ্যালং উইথ ক্লায়েন্ট প্রোফাইল ডায়ালগ। তো প্রোফাইলের ডায়ালগ সহ চলে আসলো, ইউজার এন্টার প্রোফাইল ইনফরমেশন এন্ড ক্লিক সাবমিট। সাবমিট করার পরে এটা অটোমেটিক আবার হচ্ছে অ্যাটাকারের কাছে চলে আসছে। মানে অ্যাটাকার হচ্ছে এই bank.com সাইটটাতে registration.cgi একটা রেজিস্ট্রেশনের একটা ফর্ম তৈরি করছে, স্ক্রিপ্ট হচ্ছে ম্যালিশিয়াস কিছু কোড লিখে দিছে, যার মাধ্যমে ওনার হচ্ছে এই ভিজিট প্রোফাইলের যে ইনফরমেশন গুলা, এগুলা থেফট করার জন্য একটা ফলস HTML দিয়ে একটা ইনপুট বক্স তৈরি করে দিছে। যখনই সে এটা ফিল আপ করে সাবমিট করবে, তো এইটা হচ্ছে অ্যাটাকারের কাছে চলে যাবে তার ইনফরমেশন গুলো নেয়ার জন্য। আর যেহেতু সে bank.com এর মধ্যে লগ ইন আছে, তার সেশনটাও চলে যাবে। তো যখন হচ্ছে সে সাবমিট দিয়ে দিছে, সাবমিট দেওয়ার পরে সে আসলে হচ্ছে এখন অ্যাটাকার bank.com এর মধ্যে লগ ইন অবস্থায় তার সেশনটা সহ পেয়ে গেছে। সে এখন যে কোনো ধরনের কিছু করতে পারে এই অ্যাকাউন্টের ব্যবহার করে। এই ইমেলের অ্যাটাকটা কি এইখানে আবার ডায়াগ্রাম আকারে দেয়া আছে, এটা অতটাও ইম্পর্টেন্ট না। হচ্ছে এক্সএসএস এর থ্রুতে, এক্সএসএস ভালনারেবিলিটির থ্রুতে আমরা আসলে কি কি, একজন অ্যাটাকার কি কি করতে পারে, কি কি ড্যামেজ করতে পারে,
এক্সএসএস এর থ্রুতে অনেক কিছুই করা যায়। ইউজারের কুকি স্টিলিং করা যায়, ফিশিং করা যায়, ইউআরএল রিডাইরেকশন করা যায়। ফিশিং বলতে তো মনে হয় আমরা বুঝি, একটা অ্যাটাকার কিছু একটা দিয়ে হচ্ছে কিছু একটা মেইল, একটা ওয়েব পেজ তৈরি করে রাখছে, ফলস একটা ওয়েব পেজ তৈরি করে রাখছে। যখনই আমরা ওইখানে ডাটা এন্টার করে সাবমিট করব, তখন এই ডেটাগুলো সরাসরি হচ্ছে অ্যাটাকারের কাছে চলে যায়। facebook.com, বাট ওই ফেসবুকের মতো হুবাহু লগইন পেজটা থাকে, কিন্তু আসলে এটা অরিজিনাল ফেসবুক না। Sending an unauthorized request, blog posting, XSS attacking comment field, website vulnerability due to XSS attack. XSS কি, কয় ধরনের XSS হতে পারে এবং সেই ধরনগুলা কখন XSS, মানে কেন XSS vulnerability গুলা থাকতে পারে, এই জিনিসগুলো কি বুঝছি সবাই, নাকি এখানে কারো কোনো কোশ্চেন আছে? বুঝছি স্যার। আচ্ছা, যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি তাহলে এইগুলোতে আপনাদের কোনো কোশ্চেন নেই, আপনারা সবাই বুঝতে পারছেন। এই পর্যন্ত যদি এক্সএসএস এর বুঝতে পারেন, এখন যদি ল্যাব দেখতে চাই, তাহলে হচ্ছে ল্যাবের জন্য আমাদের যে জিনিসগুলো করতে হবে, ল্যাবের জন্য প্রথমে আমাদের দরকার হচ্ছে কিছু ভালনারেবল ওয়েব অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে আমরা হচ্ছে ভালনারেবিলিটি গুলো টেস্ট করতে পারবো। তো ভালনারেবিলিটি গুলো টেস্ট করার জন্য হচ্ছে আমাদের ল্যাব তৈরি করে নেওয়াই বেটার। আমরা কোনো লাইভ ওয়েবসাইটও ট্রাই করতে পারি, কিন্তু লাইভ ওয়েবসাইটে ট্রাই করব না, তার রিজন হচ্ছে এটা অন্য কারো প্রপার্টি। তো যদি আমরা তাদের অনুমতির বাইরে গিয়ে এখানে কোনো একটা অ্যাটাক চালাই, কোনো এক ধরনের কোনো অফেন্সিভ কাজ করি, সেটা সবসময় অফেন্সিভ থাকবে যতক্ষণ পর্যন্ত সে আমাদেরকে পারমিশন না দিবে। তো একজন ওয়েবসাইটের ওনারকে খুঁজে তার কাছ থেকে পারমিশন নেওয়া, ঝামেলা করা, এর থেকে আমরা যদি লোকাল হোস্টে আমাদের লোকাল মেশিনেই ল্যাব তৈরি করে নিতে পারি আমরা, আর এটা করার জন্য খুব বেশি কষ্টও করতে হয় না। তো ল্যাব তৈরি করে নেওয়াটাই মনে হয় ভালো। ল্যাব তৈরি করার জন্য আমাদের কিছু ভালনারেবল ওয়েব অ্যাপ্লিকেশন দরকার। তার জন্য আমরা মেটাসপ্লয়েটেবল ডাউনলোড করলেই হবে। এই sourceforge.net এই ওয়েবসাইটটা থেকে মেটাসপ্লয়েটেবল 2 এই সার্ভারটা ডাউনলোড করতে পারি। এখানে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে, 5 সেকেন্ডের মধ্যে হচ্ছে ডাউনলোডটা শুরু হয়ে যাবে। আমার কাছে এটা অলরেডি ডাউনলোড করা আছে, সো আমি ক্যান্সেল করে দিলাম। দেন হচ্ছে এই সার্ভারটা রান করার জন্য আমাদের কিছু ভার্চুয়াল টুলস দরকার, যেটার মাধ্যমে হচ্ছে আমরা এইটাকে রান করতে পারবো। সো এটার জন্য দুইটা অপশন আছে, একটা হচ্ছে ভার্চুয়াল বক্স, প্রথমে এই লিঙ্কটাতে গেলেই হবে, এবং এইখান থেকে হচ্ছে যারা উইন্ডোজ ইউজার তারা এই উইন্ডোজ হোস্ট, যারা লিনাক্স ইউজার তারা এই লিনাক্স ডিস্ট্রিবিউটর, এখানে ক্লিক করলেই ডাউনলোডটা শুরু হয়ে যাবে। এটা সম্পূর্ণ ফ্রি, এটার জন্য কোনো পে করতে হয় না, বা অ্যাক্টিভেশন করার জন্য কোনো কোড কিছু নিতে হয় না। এটার জন্য আরো একটা টুলস আছে, হচ্ছে ভিএমওয়্যার। যে এই লিঙ্কটাতে গেলেই হবে। VMware Workstation 16 প্লেয়ার ফর উইন্ডোজ, এটা একটা কমিউনিটি ভার্সন, এটার একটা প্রো ভার্সনও আছে। প্রো ভার্সনটার জন্য পে করতে হয়, বাট এই কমিউনিটি ভার্সনটার জন্য পে করতে হয় না। তো চাইলে এটাও ইউজ করতে পারেন। এইখানে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে, আর লিনাক্স ইউজারদের জন্য হচ্ছে এইখানে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে।
তো আমার কাছে এটা অলরেডি ডাউনলোড করা আছে, তো এটাও আমি ডাউনলোড করতেছি না। এই দুইটা জিনিস ডাউনলোড করার পরে নরমালি আমরা যেইভাবে হচ্ছে সফটওয়্যারগুলো ইনস্টল করি, নেক্সট 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 দিয়ে বা এগ্রিমেন্ট থাকলে এগ্রি করে দিয়ে এইভাবে করে ইনস্টল দিতে হবে। জন্য স্পেশাল কোনো জিনিস নাই যেটা দেখানো দরকার। আশা করি আপনারা সবাই ইনস্টল করতে পারবেন, এটা নিয়ে সমস্যা হবে না কোনো। মেটাসপ্লয়েটেবলটাকে হচ্ছে ডাউনলোড করার পরে যেমনটা আসবে, এরকম একটা জিপ ফাইল আসবে। ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে এরকম একটা জিপ ফাইল আসবে, এক্সট্রাক্ট করলেই হবে। এক্সট্রাক্ট করলে এরকম একটা জিনিস আসবে, এই এতগুলো ফাইল আসবে। তো এটা নিয়ে অরিড হওয়ার কিছু নাই। আর হচ্ছে ভিএমআর অথবা ভার্চুয়াল বক্স যেইটাই তৈরি করেন না কেন, ইনস্টল করার পরে ফার্স্ট টাইম যখন ওপেন করবেন, যদি কেউ ভিএমআর ইনস্টল করেন তাহলে তারটা ডিরেক্ট এইভাবে থাকবে। আর ভার্চুয়াল বক্স ইউজ করলে ভার্চুয়াল বক্সটাও এইভাবেই থাকবে, ওইখানেও ওপেন এ ভার্চুয়াল মেশিন পাবেন। তো এই ওপেন এ ভার্চুয়াল মেশিনে ক্লিক করার পরে আপনি যেই ড্রাইভে হচ্ছে এই মেটাসপ্লয়েটেবলটা এক্সট্রাক্ট করে রাখছেন ওই ড্রাইভটাতে যাবেন, ফোল্ডারে ক্লিক করার পরে ভিতরে গেলে শুধু এই একটাই ফাইল দেখতে পাবেন। এটা হচ্ছে এই যে ভিএমআর ভার্চুয়াল মেশিন টাইপ হচ্ছে, এটা ভিএমআর ভার্চুয়াল মেশিন। এটা শুধু দিয়ে দিলেই হবে, আর কিছু করতে হবে না। আর এখান থেকে হচ্ছে শুধু পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিন। পাওয়ার অন হতে কিছু সময় নেবে। ইনিশিয়ালি এটার যে ডিফল্ট ইউজার ক্রিডেনশিয়াল থাকে, এটার ইউজার নেমও থাকে হচ্ছে এমএসএফ অ্যাডমিন এবং এটার পাসওয়ার্ডও থাকে হচ্ছে এমএসএফ অ্যাডমিন। দিলে এটা লগইন হয়ে যাবে। টার্মিনালটা যদি একটু ক্লিয়ার করে নেই, আসলে আমাদের ল্যাব রেডি। এখন আর ল্যাব নিয়ে কোনো চিন্তা নাই, আমাদের ল্যাব রেডি। এখন শুধু ল্যাবকে অ্যাক্সেস করতে হবে। তো এই ভার্চুয়াল মেশিনটাকে হচ্ছে যদি আমার অ্যাক্সেস করতে হয় তাহলে আমার এই ভার্চুয়াল মেশিনের আইপি অ্যাড্রেসটা জানতে হবে। আইপি অ্যাড্রেসটা জানতে হবে। আমরা তো সবাই হচ্ছে যখন একটা ওয়েবসাইটকে ভিজিট করি, আমরা দেখি হচ্ছে লিখি google.com, www.google.com। বাট এই google.com লেখার পরে এর ভিতরে হচ্ছে একটা ডিএনএস সার্ভার থাকে, যেটাকে বলা হচ্ছে নেম রিজলিউশন সার্ভার। তো এই ডিএনএস সার্ভারটা হচ্ছে আপনার এই google.com-টাকে এই আইপি অ্যাড্রেসে পরিণত করে দেয়। 10.2.0. এই আইপি অ্যাড্রেসটাতে দেয় 192.168.0.1। এই আইপি অ্যাড্রেসটাতে নেওয়ার পরে হচ্ছে ব্যাকএন্ডে এই কাজটা হয়, যেটা আমরা দেখতে পাই না, আমরা শুধু google.com লেখাটাই দেখতে পাই। এই সার্ভারটার হচ্ছে যদি আমরা আইপি অ্যাড্রেস দেখতে চাই তাহলে হচ্ছে IF config দিয়ে এন্টার করলেই হচ্ছে আমরা এটার হচ্ছে আইপি অ্যাড্রেসটা দেখতে পাবো। আর যখন হচ্ছে আমরা এই ভার্চুয়াল মেশিনটা অন করার পর এটার উপরে ক্লিক করব, এরপর থেকে এইটাতে হচ্ছে আমরা মাউসটা দেখতে পাবো না, মাউসটা আমাদের ইনভিজিবল হয়ে যাবে। এটা যেহেতু একটা সার্ভার, তো এইখানে আসলে মাউস দিয়ে কোনো কাজ করা হয় না, সবগুলো কাজই মূলত হচ্ছে আপনার কিবোর্ড দিয়েই করা হয় বিভিন্ন কমান্ডের মাধ্যমে। তো মাউসটা যখন আপনার দরকার হবে তখন হচ্ছে কন্ট্রোল অল্ট এটা ক্লিক করলে মাউসটা আবার ফ্রি হয়ে যাবে। তো এইখানে দেখেন হচ্ছে দুইটা কার্ডের নাম আপনারা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ইথারনেট 0, একটা হচ্ছে LO। তো এটা যখন আপনি হচ্ছে এই ওয়াইফাই থ্রুতে অ্যাক্সেস করবেন তখন এখানে আরো একটা কার্ড দেখতে পারবেন WLAN 0।
যখন আমরা ওয়াইফাই থেকে অ্যাক্সেস করি তখন ওই কার্ডটার নাম থাকে হচ্ছে WLAN 0, আর যখন আমরা ডিরেক্টলি কেবল দিয়ে ইন্টারনেট ব্যবহার করি ওইটার নাম হচ্ছে হয়তো ইথারনেট 0। তো এই ভিএমওয়্যারের মধ্যে আমি যেই ভার্চুয়াল মেশিনটা ইনস্টল করছি, যে মেটাসপ্লয়েটেবল 2টা ইনস্টল করছি, এইটা যে ইন্টারনেট কানেকশনটা পাচ্ছে এটা আমার হোস্ট মেশিন থেকে পাচ্ছে। হোস্ট মেশিন থেকে ওয়াইফাই থ্রুতে পাচ্ছে না, এটা ল্যান কানেকশনের থ্রুতে পাচ্ছে, এই জন্য এখানে ইথারনেট 0 দেখা যাচ্ছে। তো এইখানে এখন আমার আইপি অ্যাড্রেসটা হচ্ছে 192.168.72.129, এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস। আমি যেটা ব্রাউজার অন করে আইপি অ্যাড্রেসটা লিখি শুধু, এইখানে একটা ইন্টারফেস অলরেডি চলে আসছে, মেটাসপ্লয়েটেবল 2। এখানে আমরা অলমোস্ট 5টা জিনিস দেখতে পাচ্ছি, টুইকি, পিএইচপি মাই অ্যাডমিন, মেটেলোডে, ডিভিডব্লিউএ, আর হচ্ছে ওয়েবডেভ। এই টুইকিটা আমাদের এক্সেসেস বা মানে রেগুলার যে প্র্যাকটিসগুলো এগুলোর জন্য দরকার নেই, এগুলো স্পেশাল কিছু প্র্যাকটিসের জন্য দরকার। পিএইচপি মাই অ্যাডমিন যেটা, এটা আসলে আমাদের ডাটাবেজ, এই সার্ভারের যত ওয়েব অ্যাপ্লিকেশন গুলো থেকে যেই ডাটাগুলো আপনি ইনপুট দিবেন টেস্ট করার জন্য, এই করার জন্য, এই ডাটাগুলোকে ব্যাকএন্ডে রাখার জন্য যেই ডাটাবেসটা লাগে সেটা হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিনটার জন্য এইখানে জমা হয় আসলে। আর ওয়েব ডেভটাও আমাদের অতটা দরকার নেই, তবে এই মেটেলোডে আর হচ্ছে ডিভিডব্লিউএ এই দুইটা জিনিস অনেকটা দরকারি। এটা হচ্ছে যে মেটেলোডে। ওডব্লিউএসপি নাম তো মনে হয় শুনছেন, যদি নাও শুনেন, এটা এমনটা অর্গানাইজেশন যারা প্রতি বছরই হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশনের ভালনারেবিলিটি গুলোকে একটা র্যাঙ্কিং করে। এর মধ্যে 1 থেকে 10 পর্যন্ত তারা টপ 10 ভালনারেবিলিটির র্যাঙ্কিংটা করে আসলে। তো এই মেটেলোডের মধ্যে হচ্ছে টপ 10 ভালনারেবিলিটির সবগুলোকেই হচ্ছে তারা ভালনারেবিলিটি গুলোকে এখানে রেখে দিছে অলরেডি প্র্যাকটিস করার জন্য। তো এই ইনজেকশনের মধ্যে গেলে যে ইনজেকশন, এসকিউএলআই বাইপাস অথেন্টিকেশন, মানে যত ধরনের ইনজেকশন রিলেটেড প্রবলেম আছে এইখানে পাবেন, এগুলো থেকে প্র্যাকটিস করতে পারেন। ক্রস সাইট স্ক্রিপ্টিং এর জন্য যা যা আছে সবগুলোই এখানে আছে, আপনি করতে পারবেন। এগুলোকে একটা ল্যাব তৈরি করা আছে, জাস্ট সলভ করতে হবে, এই আর কিছু না। ব্রোকেন অথেন্টিকেশনের সেশন ম্যানেজমেন্টেরও আছে, এখানে টপ 10-10টা ভালনারেবিলিটিরই আছে। পরে আসি হচ্ছে ডিভিডব্লিউএ, ড্যাম ভালনারেবল ওয়েব অ্যাপ্লিকেশন। তার ইউজার নেম হচ্ছে অ্যাডমিন আর পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড। ড্যাম ভালনারেবল ওয়েব অ্যাপ্লিকেশনের সিকিউরিটি লেভেল বলতে একটা জিনিস আছে যেটা হচ্ছে আমরা কন্ট্রোল করতে পারি। ডিভিডব্লিউএ সিকিউরিটিতে যদি যাই, এখানে দেখেন 3 ধরনের সিকিউরিটি লেভেল আছে, লো, মিডিয়াম, হাই। তো যখন লোতে দিব তখন ভালনারেবিলিটি গুলার লেভেলটা একটু সহজ হবে, যখন আমরা মিডিয়াম দিব লোর থেকে একটু কঠিন হবে, এরপরে হাইতে দিলে আর একটু কঠিন হবে। তো প্রথমে আমরা হচ্ছে লো দিয়েই ট্রাই করব, লো দেওয়ার পরে সাবমিট দিলেই হয়ে যাবে। এখন এইখান থেকে যে কোনো ধরনের ভালনারেবিলিটি প্র্যাকটিস করা যাবে এই ভালনারেবিলিটি গুলোর মধ্যে। যদি আমরা এক্সএসএস রিফ্লেক্টেডে যাই, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? কেউ আছেন আপনারা? জি স্যার। জি স্যার। দেখতেছেন? জি স্যার। কোনো সমস্যা হয়েছে এই পর্যন্ত বুঝতে যা দেখাইলাম? না স্যার। সমস্যা হলে জিজ্ঞাসা করতে পারেন কিন্তু। এখন হচ্ছে আমরা এই এক্সএসএস এর চলে আসলাম রিফ্লেক্টেড এক্সএসএস। তো এইখান থেকে আমরা এই এক্সএসএস ভালনারেবিলিটি গুলো হচ্ছে প্র্যাকটিস করতে পারবো। তো এখন কথা হচ্ছে যে আপনারা যারা একটু দেখতে চান তারা একটু সবাই মনোযোগ দিয়ে দেখেন। এখনকার জিনিসটা একটু ট্রিকি, এই জিনিসগুলো আসলে বুঝতে হবে, আদারওয়াইজ আপনারা এক্সারসাইজটা আসলে করতে পারবেন না। এই জিনিসটা একটু বুঝতে হবে।
আমি জাস্ট একটা HTML ফাইল ক্রিয়েট করে সেভ করে নিলাম। তো আমি বলছিলাম যে এক্সএসএস ভালনারেবিলিটি গুলো যখন আমরা বুঝবো তখন আসলে আমাদের কিছু জিনিস বুঝতে হবে। তো জিনিসগুলোর মধ্যে হচ্ছে আপনি এক্সএসএস নিয়ে আমরা আসলে কোথায় কাজ করব? ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যেই তো কাজ করব। তো ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে কাজ করতে গেলে আমার HTML নিয়ে একটু কাজ করতে হবে। তারপরে হচ্ছে আপনার আমার জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে হবে। কারণ HTML হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইটা মূলত হয় হচ্ছে আপনার ওয়েব অ্যাপ্লিকেশনের স্ট্রাকচার। এটা দিয়েই হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশনের স্ট্রাকচারটা তৈরি করা হয়। এরপরে এইটাকে হচ্ছে আপনার বিভিন্ন মানে চোখ নিদর্শন যেই রূপগুলো দেওয়া হয়, এটা দেওয়া হয় হচ্ছে CSS দিয়ে, ক্যাসকেডিং স্টাইল শিট। এরপরে আপনার এই যে জিনিসটা আমরা দেখতেছি এখন, তো এইখানে আমরা হচ্ছে বিভিন্ন ডাটা ইনপুট দিব, ডাটাটা প্রসেসিং হবে, বিভিন্ন কাজগুলো করব। ওইগুলো করার জন্য বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, এর মধ্যে জাভা আছে, পাইথন আছে, সি শার্প আছে, C++ আছে, PHP আছে। সব থেকে মোস্টলি যেটা ব্যবহার করা হয় সেটা হয় হচ্ছে PHP। এখন আসি হচ্ছে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এইটা এই HTML এর সাথে মিশিয়ে হচ্ছে ওয়েব ব্রাউজারের মধ্যে কাজ করতে পারে। এটা একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তো HTML টা আমরা আগে একটু দেখি, এরপর হচ্ছে জাভাস্ক্রিপ্টটা দেখতেছি। তো HTML যখন দেখতে আসছি, HTML খুব বেশি পারতে হবে এমনও না, তবে এর সিনট্যাক্স গুলো আমাদের বুঝতে হবে। শুধু সিনট্যাক্স গুলো মাস্ট বুঝতে হবে। সরি। তো HTML এর সিনট্যাক্স গুলো হচ্ছে আমাদের বুঝতে হবে। HTML এই জিনিসটাকে যদি আমাদের মানুষের সাথে কম্পেয়ার করি, তাহলে HTML একটা শুরু হয় হচ্ছে HTML দিয়ে এবং শেষও হয় হচ্ছে HTML দিয়ে। কারণ জিনিসটাকে যদি আমরা আমাদের মানুষের সাথে কম্পেয়ার করি, তাহলে হচ্ছে এই হেড, আমাদেরও যেমন উপরে হেড আর নিচে বডি, এটারও সেম, উপরে হেড নিচে বডি। কারণ হেডের মধ্যে মূলত কি থাকে? হেডের মধ্যে মূলত থাকে হচ্ছে আমাদের মেইন কম্পোনেন্ট গুলা, আমাদের ব্রেইন। সব থেকে বড় যে জিনিসটা আমাদের ব্রেইন, এই জিনিসগুলো থাকে হচ্ছে এই মেইন জিনিসগুলো যেগুলো, সেগুলো থাকে হচ্ছে হেডের ভিতরে। আর বাকি আদার্স যে জিনিসগুলো থাকে, এই যে জিনিসগুলোকে হচ্ছে পরিচালিত করবে, সেই জিনিসগুলো থাকে হচ্ছে বডির মধ্যে। যেমন আমাদের শরীরের ব্রেন তো থাকে সবার উপরে, এটাই তো সবকিছু কন্ট্রোল করে। তো এই HTML এর মধ্যে হচ্ছে এই উপরে যা থাকে, এরাই হচ্ছে নিচের এই বডির মধ্যে যা আছে সবকিছুকে কন্ট্রোল করে। এই বডির মধ্যে ধরেন আপনার বিভিন্ন ধরনের জিনিসগুলো থাকে, যেমন হচ্ছে আপনি একটা অ্যাঙ্কর ট্যাগ। এই ট্যাগটা ওই যে শুরু হবে হচ্ছে এই রাউন্ড ব্র্যাকেট দিয়ে, আর শেষ হবে হচ্ছে রাউন্ড ব্র্যাকেট দিয়ে। আবার যখন এটা হচ্ছে স্টার্টিং, এটা হচ্ছে স্টার্টিং। এরপর যখন হচ্ছে আমি ইন্ডের দিকে যাব, তখন হচ্ছে শুরু হবে এই রাউন্ড ব্র্যাকেট দিয়ে আর শেষ হবে এই রাউন্ড ব্র্যাকেট দিয়ে, বাট মধ্যে একটা স্ল্যাশ থাকে। এই স্ল্যাশটা মিন করে হচ্ছে এটা ক্লোজিং পয়েন্ট, এই ট্যাগটার ক্লোজিং পয়েন্ট। তবে এর জন্য মূলত হচ্ছে এই দুইটা ট্যাগ ইউজ করা হয় খুব কম, এর জন্য একটাই ইউজ করা হয়। মানে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, এটার জন্য একটা ইউজ করা হয়। এটা যদি আমরা হচ্ছে পুরোটা লিখে দিই, এই স্টেপ হচ্ছে ওর একটা প্রপার্টি। এরপরে আরো অনেকগুলো প্রপার্টি থাকে, নেম, এটাও একটা প্রপার্টি। পরে থাকে হচ্ছে আইডি, এটাও একটা প্রপার্টি। তো এই জিনিসগুলো একটু দেখতে হবে। যেমন এই href, এই প্রপার্টি গুলা নাম কোনো কিছু দিয়ে কিন্তু কভার করা থাকে না, কোনো কিছু দিয়ে এইটার নামটা কভার করা থাকে না। প্রপার্টি বা ভেরিয়েবল এর নামগুলো কিন্তু কোথাও কভার করা থাকে না।
নামের পরে একটা হচ্ছে ইকুয়াল সাইন থাকে, এর পরে হচ্ছে দুইটা ডাবল কোটেশন থাকে। এই ডাবল কোটেশন দুইটার মধ্যে যে জিনিসটা থাকবে এইটা হচ্ছে ওর ভ্যালু, এই ভেরিয়েবলটার ভ্যালু বা এই প্যারামিটারটার ভ্যালু। এই ডাবল কোটেশনের মধ্যে যা থাকবে এইটাই ওর ভ্যালু। এখন এই এর মধ্যে যদি ধরেন এইখানে আরো একটা প্রপার্টি আছে ভ্যালু, আর একটা প্রপার্টি আছে ভ্যালু, বাট এটা থাক দরকার নেই। তো এই দুইটার মধ্যে যা থাকবে এই জিনিসটাই হচ্ছে আপনার থাকবে ওর ভ্যালু। এই ডাবল কোটেশনের বাইরে ওর কোনো ভ্যালু থাকতে পারবে না, ডাবল কোটেশনের মধ্যেই থাকতে হবে। HTML এর প্রত্যেকটা জিনিসের জন্যই এই সেম ফরম্যাটটাই ইউজ করা হয়, এইভাবেই প্রত্যেকটা জিনিস কাজ করে। এখন যদি আমরা জাভা স্ক্রিপ্টে একটু দেখি সিনট্যাক্স গুলো, এগুলো শুধুমাত্র হচ্ছে আপনাদের সিনট্যাক্স গুলো দেখানোর জন্য। ইনডেপথ যদি আপনারা আরো শিখতে চান পার্সোনালি শিখতে পারেন, বাট এগুলো হচ্ছে আপনার এই সিনট্যাক্স গুলো একটু বুঝতে হবে, এই সিনট্যাক্স গুলো দরকার, এই জন্য আপনাদেরকে এই এতটুকু আমি দেখাইলাম। যদি স্ক্রিপ্ট আছে জাভা স্ক্রিপ্টের জন্য, ওর জন্য একটা ট্যাগ আছে স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে সবসময় হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড লিখতে হবে। আমার এই ওয়েবসাইটটা ডিজাইন করতে গিয়ে কিছু জাভাস্ক্রিপ্ট কোড দরকার, তখন আমি এই জাভাস্ক্রিপ্ট কোডটা লিখবো, বাট এই স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে শুরু করব এবং স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে শেষ করব। এর মধ্যে হচ্ছে আমার যতটুকু জাভাস্ক্রিপ্ট কোড দরকার ততটুকু জাভাস্ক্রিপ্ট কোড আমি লিখবো, বাট পুরোটা আমার এইখানেই লিখতে হবে। এই স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে শুরু করে স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে শেষ করে এর মধ্যেই লিখতে হবে। এর বাইরে কোথাও আমি জাভাস্ক্রিপ্ট কোড লিখলে এটা হবে না, রান করবে না। যেমন এখানে যদি আমি লিখি, তাহলে যদি এর মধ্যে আমি যদি এখন কোনো জাভাস্ক্রিপ্ট কোড লিখতে চাই, তাহলে আমি ধরেন একটা ফাংশন লিখলাম, ছোট একটা alert1। অ্যালার্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন, যেটা হচ্ছে আপনার যখন আপনি এই কোডটা রান করবেন তখন ও আপনাকে শুধুমাত্র একটা অ্যালার্ট বক্স দিবে, পপ আপ বক্স দিবে, যার মধ্যে লেখা থাকবে শুধু 1, আর কিছু লেখা থাকবে না। এখানে চাইলে আপনি যা কিছু প্রিন্ট করতে পারেন। যদি স্ট্রিং প্রিন্ট করতে চান তাহলে আপনি হচ্ছে এই ডাবল কোট সিঙ্গেল কোটের মধ্যেও লিখতে পারেন, বা চাইলে ডাবল কোটের মধ্যেও লিখতে পারেন। এই এতটুকু সিনট্যাক্স কি বুঝছি আমরা? জি স্যার, বুঝতে পারছি এতটুকু। আচ্ছা, এতটুকু যদি বুঝি তাহলে আমরা হচ্ছে এখন এক্সএসএস দেখি। সেই এক্সএসএস রিফ্লেক্টেড, আর একটা হচ্ছে বলছিলাম আমি স্টোরেজ। তো রিফ্লেক্টেডটা মানে হচ্ছে যখনই আপনার কোনো একটা জায়গা দেখবেন, মানে একটা ইনপুট দিচ্ছেন, ইনপুট দিচ্ছেন এবং ওই জিনিসটা আপনাকে হচ্ছে সে রিফ্লেক্ট ব্যাক করে দিচ্ছে, আপনি এটা দেখতে পাচ্ছেন, কোথাও স্টোর হয় নাই। তো ওইখানে যদি কোনো ভালনারেবিলিটি থাকে তাহলে এটা হচ্ছে একটা এক্সএসএস, রিফ্লেক্টেড এক্সএসএস ভালনারেবিলিটি। এইখানে একটা ইনপুট বক্স আছে, আমি এইখানে হচ্ছে কিছু একটা দিয়ে দেখি এটা রিফ্লেক্টেড হয় কি হয় না। এটা কিন্তু রিফ্লেক্টেড হচ্ছে, হ্যালো হ্যালো, এটা দুইবার হচ্ছে না, এটা একবারই হচ্ছে। হ্যালোর পরিবর্তে আমরা অন্য কিছু দিই। এক্সেসেস দিলাম, হ্যালো এক্সেসেস, তার মানে এইখানে হচ্ছে আমার এটা রিফ্লেক্টেড হচ্ছে। তাহলে পসিবল কিন্তু এই ইনপুট বক্সটা ভালনারেবল হওয়ার পসিবিলিটি আছে। এখন এক্সেসেস খোঁজার সময় আমরা আসলে কোথায় এক্সেসেস খুঁজবো, কোথায় এক্সেসেস খুঁজবো? এক্সেসেস খোঁজার সব মানে পসিবল যে জায়গাগুলো থাকে সেগুলো হচ্ছে আপনার এই বিভিন্ন ইনপুট বক্স, এরপর আপনার হচ্ছে বিভিন্ন ইনপুট বক্স গুলা, প্যারামিটার গুলা, বিভিন্ন প্যারামিটার বলতে ভেরিয়েবল বুঝে, এই যে নেম এইখানে হচ্ছে নেম ইকুয়াল টু এক্সএসএস। এই নেম ইকুয়াল টু এক্সএসএস, এই নেমটা হচ্ছে একটা প্যারামিটার, একটা ভ্যারিয়েবল। এইখানে যখন আমি একটা ভ্যালু দিচ্ছি, এই ভ্যালুটা ব্যাকএন্ডে গিয়ে একটা ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন হচ্ছে, এরপরে এটাকে প্রসেসিং করা হচ্ছে। তো এইটাকে আরেকভাবে হচ্ছে বলে প্যারামিটার। নেম একটা প্যারামিটার। এক্সএসএস খোঁজার জন্য আমরা হচ্ছে শুরুতে যে জায়গাগুলোতে যাব সেটা হচ্ছে আপনার কিছু ধরনের আপনার হচ্ছে ইনপুট প্যারামিটার বা ইনপুট বক্স,
দেখবো, খুঁজবো এগুলো কোথায় আছে। যখন এই ইনপুট বক্স গুলো পাবো তখন এইখানে কিছু একটা আমি ইনপুট দিয়ে দেখবো যে এটা আমাকে রিফ্লেক্ট ব্যাক করে কিনা, বা এই ডাটাটা স্টোর হয়ে যাচ্ছে কিনা, বোঝার চেষ্টা করবো যে আসলে এইটা কাজ করবে কিনা। তো যখন দেখবো যে আমি রিফ্লেক্ট হচ্ছে, তো তখন আমি এখানে ধরতে পারি যে এখানে একটা পসিবিলিটি আছে, রিফ্লেক্টেড এক্সেসেস থাকার একটা পসিবিলিটি আছে। যখন আমি এই জিনিসটা হচ্ছে দেখবো, এরপরে হচ্ছে আমি এইখানে একটা স্ক্রিপ্ট দিয়ে, একটা পেলোড দিয়ে হচ্ছে আমি ট্রাই করব। পেলোড বলতে বোঝায় হচ্ছে আপনার, ধরেন আমি এইখানে কিছু ম্যালিশিয়াস স্ক্রিপ্ট লিখে এটা রান করাইতে চাচ্ছি, তো এই যে ম্যালিশিয়াস স্ক্রিপ্টটা ওইটাই হচ্ছে পেলোড। এরপর ধরেন হচ্ছে আমি বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশনে যখন আপনারা ঘোরেন, ধরেন একটা কোম্পানির একটা ওয়েবসাইটে গেলেন, তো সেখানে দেখেন না প্রথমে একটা সার্চ বক্স থাকে, তারপরে হচ্ছে কন্টাক্ট আস, সার্চ কমেন্ট বক্স, ফোরাম, সাইন আপ, লগ ইন পেজ, সবগুলোর মধ্যে মোটামুটি কিন্তু আপনার ইনপুট বক্স গুলো থাকে। আর এগুলো খুবই কমন, মোটামুটি সবগুলো ওয়েবসাইটের মধ্যেই পাওয়া যায়। তো এই জায়গাগুলো মোটামুটি কিন্তু আপনার দেখেন একরকম ফিক্সডই থাকে, তো এইগুলো চেক করে দেখতে পারি। এরপরে ধরেন যেখানে আপনি ইনপুট দিচ্ছেন না বাট ইনপুট নিচ্ছে, এই প্যারামিটার গুলো দেখতেছেন, তো এই প্যারামিটার গুলোরও আপনি একটু দেখতে পারেন যে এগুলোতে আসলে কোনো একটা ভ্যালু দিয়ে ওইটা কোথাও রিফ্লেক্ট হয় কিনা, এটা রিফ্লেক্ট হইলে এইখানে এইটা ভালনারেবল কিনা, জিনিসটা দেখতে পারেন। আপনি যখন হচ্ছে একটা এক্সেসেস ভালনারেবিলিটি আইডেন্টিফাই করে নেবেন যে এইখানে এক্সেসেস ভালনারেবল, এইটা এক্সেসেস ভালনারেবল, তখন আপনি এইখানে এইটার মাধ্যমে যে কোনো ধরনের ম্যালিশিয়াস স্ক্রিপ্ট রান করাতে পারবেন। আপনি কি করতে পারেন এটা হচ্ছে পরের জিনিস, কিন্তু ভালনারেবল কিনা এটা হচ্ছে ফার্স্ট। যখন আপনি ভালনারেবল ডিসাইড করলেন, এরপর আপনি যে কোনো ধরনের স্ক্রিপ্ট এখানে রান করাইতে পারবেন। মানে এইটা কি আপনি হচ্ছে থ্রুতে এই অ্যাপ্লিকেশনের যে কোনো ধরনের ড্যামেজ করতে পারবেন, ফিশিং করতে পারবেন, কুকি স্টিল করতে পারবেন, ইউআরএল রিডাইরেকশন করতে পারবেন। তো এইখানে আমরা একটা পেলোড দিয়ে ট্রাই করে দেখি। পেলোডটা আমি এইখানে বানাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে শুরু এবং স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে শেষ, আর এর মধ্যে এই যে টাইপ ইকুয়াল টু টেক্সট বা জাভাস্ক্রিপ্ট আসছে, এইটার কোনো দরকার নেই, এটা কেটে দিলেও হবে, এটা ইম্পর্টেন্ট কিছুই না। তো এই আগের যে জিনিসটা ছিল এইটাই আমরা এখানে দেই, অ্যালার্ট। এই প্লটটা একটু রান করে দেখার ট্রাই করি আমরা। যদি আমরা এইখানে দেই, সাবমিট করি, যে দেখেন এটা 192.168.72.129 1, কারণ আমরা অ্যালার্টের মধ্যে শুধু 1 দিছিলাম, আমাদের স্ক্রিপ্টে অ্যালার্টের মধ্যে এই যে শুধু 1 দিছিলাম, সো এইটাই রান করছে। যদি আমি হচ্ছে এখানে এক্সএসএস দেই, শেষ এক্সএসএস, আমরা কিন্তু বুঝতে পারতেছি যে এই ফিল্ডটা হচ্ছে এক্সএসএস ভালনারেবল। তো এইখানে যদি আমরা এই পেলোডটা দেওয়ার পরে তো দেখলাম যে এটা আসলে এক্সএসএস ভালনারেবল। এখন যদি আমরা এখান থেকে এই GPWS সিকিউরিটি লেভেলটা যদি একটু বাড়ায় নেই, মানে মিডিয়াম করে নেই, মিডিয়াম দেওয়ার পরে এখন যদি আমরা আবার এক্সএসএস রিফ্লেক্টেডে যাই, এখন যদি এখানে আমরা আবার আমাদের ওই স্ক্রিপ্টটা দেই এবং রান করি, তাহলে দেখেন স্ক্রিপ্টটা কিন্তু রান হয় নাই। এখন সে শুধু ফিল্টার করে নিছে, ফিল্টার করে আমাদের হচ্ছে এই অ্যালার্ট 1, আমরা স্ক্রিপ্ট দুইটা এই যে আমাদের পেলোডটার মধ্যে স্ক্রিপ্ট ট্যাগ শুরু করছিলাম এবং স্ক্রিপ্ট ট্যাগ শেষ করছি, এর মধ্যে যে জিনিসটা ছিল এটাকে অ্যাজ ইট ইজ প্রিন্ট করে দিছে, অ্যাজ ইট ইজ প্রিন্ট করে দিছে শুধু। মানে এইখানে আমার স্ক্রিপ্ট জিনিসটা মানে জাভা স্ক্রিপ্টটা রান হয় নাই, এখানে আমি যা দিছি ওইটাকে হচ্ছে কিছু জিনিস রিমুভ করে বাকি জিনিসটা আমাকে ফেরত দিয়ে দিছে, রিফ্লেক্ট করে দিছে। তো এইটাকেও হচ্ছে বাইপাস করা যায়। যখন এই ধরনের জিনিসটা যে রান হচ্ছে না, তখন একটা পসিবিলিটি থাকে যে তারা এইখানে স্ক্রিপ্ট, যেহেতু জাভা স্ক্রিপ্ট রান করতে হলে আপনার এই স্ক্রিপ্ট জিনিসটা থাকবেই, স্ক্রিপ্ট একটা শুরু হবে এবং স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে শেষ হবে। একটা পেলোডের মধ্যে এই জিনিসটা ম্যান্ডেটরি থাকবেই, এটা কোনো
ভুল নাই, যদি না হয় তাহলে এটা জাভাস্ক্রিপ্ট কোড হয় নাই। সো তারা এই জিনিসটাকে, এই স্ক্রিপ্ট কথাটাকেও কিন্তু ফিল্টার করতে পারে। সো দ্যাট যদি তারা স্ক্রিপ্ট জিনিসটাকে ফিল্টার করে, তখন আমরা এটাকে কিন্তু আর্ট টেকনিকে বাইপাস করতে পারি। যেমন ধরেন এখানে SCRIPT, এই আরটা আমি বড় হাতের দিয়ে দিলাম। স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট কথাটা কিন্তু ঠিক আছে, বাট আরটা একটু বড় হাতের। এইখানে আসার পরে যখন আপনি ধরেন এই টিটাকে আমি বড় হাতের করে দিলাম, ক্যাপিটাল লেটার করে দিলাম। এখন যদি আমি এটাকে সাবমিট করি, দেখেন এটা কিন্তু আবার রান করতেছে। মিডিয়াম লেভেলেও যখন আসে তখনও কিন্তু এটা হচ্ছে রান করতেছে, আবার এই যে 1 দিচ্ছে, আউটপুট হিসাবে 1 দিচ্ছে। সো এইটা এইভাবেও আমরা বাইপাস করতে পারি। দেন এখানে স্টোরড বেস এক্সেসেস আছে, এখানেও আমরা হচ্ছে কিছু ডাটা দিতে পারি। নেম ধরেন দিলাম কিছু একটা, যদি আমরা এটাকে সাইন করি, দুইটা জিনিস আমাদের এইখানে হচ্ছে রিফ্লেক্টেড হচ্ছে, দুইটাই এইখানে আমরা দেখতে পাচ্ছি। বাট এটা কিন্তু স্টোর হচ্ছে, এটা কিন্তু আসলে স্টোর হচ্ছে। এটা যদি আমরা এখন আবার রিফ্রেশ করি, এই ডাটাটা কিন্তু চলে যাচ্ছে না, এটা কিন্তু স্টোর হয়ে যাচ্ছে, মানে ডাটাবেজের মধ্যে এটা অ্যাসাইন হয়ে যাচ্ছে। এটা আমি যদি এইখান থেকে বেরো হয়ে যাই, এখান থেকে এটা যদি আমি ট্যাবটা টোটালি ক্লোজ করে দিলাম, এরপরও যদি আমি হচ্ছে এইখানটাতে আবার যাই, স্টোরড বেস এক্সেসে আবার যাই, দেখেন এটা কিন্তু যায় নাই, এটা চলে আসছে আবার, কারণ এটা ডাটাবেজের মধ্যে স্টোর হয়ে গেছে। আমি কেন, এটা যদি অন্য কেউ এই সাইটটাতে এখন আবার ভিজিট করে, সেও দেখতে পাবে এই জিনিসটা, আলাদা মেশিন থেকে না, অবভিয়াসলি আমার এই মেশিনটা থেকেই দেখতে হবে। এটা গ্লোবাল কোনো সার্ভার না, আমার নিজস্ব লোকাল হোস্টের সার্ভার। সো আমরা এইখানে দেখতে পারি যে এইটার মধ্যে কোনোটা এক্সেসেস ভালনারেবল কিনা। এইখানে একটা জিনিস দেখেন, যখন আমরা এটা মিডিয়াম, সিকিউরিটি লেভেলটা মিডিয়াম আছে, এটা লো করে দেই ফার্স্টে, পরে হচ্ছে মিডিয়ামে দেখবো। এইখানে দেখেন স্ক্রিপ্ট জিনিসটা হচ্ছে আমার পুরো পেলোডটা এইখানে নিচ্ছে না, ফুল পেলোডটা আমার ওইখানে নিচ্ছে না, আমার এই মেসেজ বক্সের মধ্যে নিচ্ছে, কিন্তু নেইমের মধ্যে আমার ফুল পেলোডটা নিচ্ছে না। তো এই জন্য হচ্ছে আমাদের কিছু HTML সিনট্যাক্স জানা দরকার ছিল। তো এখন এই যে পুরো স্ক্রিপ্টটা নিচ্ছে না, তো আমার এখানে পেলোডটা লিখতে হবে। এটা লেখার জন্য আমি কি করতে পারি, এই রাইট ক্লিক করি, যদি আমি এটার উপর রাইট ক্লিক করি আর ইন্সপেক্টে যাই, এই ইন্সপেক্টে আসার পরে দেখেন এই জায়গাটাতে কিন্তু চলে আসছে। তো এটা একটা কি নিছে, ইনপুট বক্স, যার নেম হচ্ছে টেক্সট নেম, টাইপ হচ্ছে টেক্সট, সাইজ হচ্ছে 30 এবং ম্যাক্সিমাম লেন্থ হচ্ছে 10, মানে সে 10টা ক্যারেক্টার নিবে সর্বোচ্চ। আমরা এইটাকে এডিট করে এখানে হচ্ছে 100 করে দেই। এটাকে যদি 100 করে দিই, তাহলে তার মানে এখন আমি হচ্ছে 100টা ক্যারেক্টার এখানে ইনপুট দিতে পারবো। এখন যদি আমি আমার স্ক্রিপ্ট এই পেলোডটা এখানে দিতে চাই, দেখেন এখন কিন্তু পেলোডটা নিচ্ছে, পেলোডটা এখন আমরা সাকসেসফুলি এখানে দিতে পারতেছি। এখন যদি এটাকে হচ্ছে আমি এন্টার করি, বলতেছে সে 1, মানে এটা পসিবল ভালনারেবল, দুইটা ফিল্ডই এখানে লোতে ভালনারেবল। ডাটা স্টোর হয়েছে বাট এমটি ডাটা, কারণ আমরা এখানে স্টোর করার জন্য কিছু দেই না, কোনো ভ্যালুই দেই নাই। যা দিছে এটা আমাদের পেলোড দিছে এবং এটা সরাসরি জাভাস্ক্রিপ্ট হিসেবে রান হয়ে গেছে। তো এখন যদি হচ্ছে আমি মিডিয়ামে যাই, মিডিয়াম সিকিউরিটিতে যাই, যেহেতু আমার এইখানে একটা পেলোড অলরেডি রান মানে স্টোর করা আছে, তো যখনই আমি এইখানে যাব, যতবার যাব ততবারই হচ্ছে আমার এইটা রান করবে। এই পেলোডটা যতক্ষণ পর্যন্ত এখানে থাকবে, যতবারই আমি এই পেজটা ভিজিট করব, ততবারই আমার হচ্ছে এই পেলোডটা রান করবে। মানে এটা যদি আপনি একটা রিয়েল লাইফ মানে রিয়েল ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে স্টোর করে রাখেন, একটা পেজের মধ্যে যতবার একটা ইউজার যাচ্ছে বা যতজন ইউজারই যাচ্ছে না কেন, তারা প্রত্যেকেই হচ্ছে এই পেলোডটার শিকার হবে। যদি এটা আমি আবার রিফ্রেশ করি, আবার পাবো, যতবার রিফ্রেশ করব ঠিক ততবারই পাবো। দেখেন আমরা মিডিয়াম সিকিউরিটিতে আসার পরে আবার একটু চেক করে দেখি, সেম আবার নিচ্ছে না। তো ইন্সপেক্টে গিয়ে হচ্ছে ম্যাক্সিমাম লেন্থ যেটা ছিল 10, এটাকে হচ্ছে 100 করে দিব।
এখন আমাদের পুরো পেলোডটা এখানে নিবে, মেসেজের এখানে আমি কিছু একটা দিয়ে দিলাম, যদি চেক করি এটা কিন্তু আবার হচ্ছে, সেইটা এখনো ভালনারেবল। এই যেটা হইছে এইটা কিন্তু আমাদের আগের যে জিনিসটা হইছে, বাট এইখানে কিন্তু আবার এই যে ফিল্টারিং মানে স্ক্রিপ্টের মধ্যে যেই লেখাটা ছিল শুধু ওই দুইটাকেই হচ্ছে স্টোর করে নিছে, বাট আমাদের এক্সএসএসটা কিন্তু পেলোডটা কিন্তু রান হয় না, যেটা হইছে এটা আগেরটা রান হইছে। আচ্ছা, আগের ডেটাটা আমি একটু মুছে নিই। এই সেটআপে গিয়ে ক্রিয়েট বা রিসেট ডাটাবেস দিলে এটা পুরো যা ডেটা ছিল সব ডিলিট হয়ে যায়, এইভাবে ডিলিট করে নিতে পারবেন। এখন যদি আমি দেই সিকিউরিটিটা মিডিয়াম দেয়া আছে, এখন যদি এখানে আমি হচ্ছে পেলোডটা দেই, আর মেসেজের মধ্যে যদি আমি কিছু একটা দেই, আমি যদি সাইন আপ করি, দেখেন এইখানে কিন্তু আমাদের আগের বার যখন আমরা দেখছিলাম তখন কিন্তু এইখানে কোনো প্রকারের কোনো ভ্যালু ছিল না, কোনো ভ্যালু ছিল না, এটা এই দুইটা জিনিসই এমটি ছিল এবং আমাদের এক্সএসএসটা রান হচ্ছিল। যখনই আমরা এই পেজটা রিলোড করতাম, যতবার রিলোড করতাম ঠিক ততবারই হচ্ছে আমরা আমাদের পেলোডটাকে মানে স্ক্রিপ্টটাকে হচ্ছে রান হইতে দেখতাম। এইখানে লেখা আসতো এই 192.168 সেজ 1, কারণ আমাদের এই পেলোডটার মধ্যে বলা ছিল হচ্ছে অ্যালার্ট 1। এটা কিন্তু এখন হচ্ছে না, এটা ওই যে আগের যে এক্সএসএস এর স্ক্রিপ্ট একটা ফিল্টার করতেছিল ওই ফিল্টারটার জন্য, আর কিছু না, ওই ফিল্টারটার জন্য। আমরা যদি আবার ওই সেম ভাবে ওইভাবে এইখানেও স্ক্রিপ্ট কথাটাকে একটু ক্যাপিটাল স্মল দিয়ে যদি একটু মিক্স করে দেই তাহলে আর এটাও থাকবে না। দুইটা আই বড় হাতের করে দিলাম, বক্সটাতে কিছু একটা দিয়ে দিলাম, এই যে আবার এটা দেখা যাচ্ছে। এখন এইভাবে হচ্ছে ভালনারেবল, তারা একভাবে ভালনারেবিলিটি সলভ করছে বাট অন্য আরেকটা ভাবে ভালনারেবল হয়ে আছে। তো এইভাবে হচ্ছে এই এক্সেসেস গুলো আপনারা দেখতে পারবেন। এখন এই এক্সেসেস ভালনারেবিলিটি গুলো দেখার জন্য আরো একটা ল্যাব আছে, যেটা অনলাইন ল্যাব, psp.vulnerweb.com। এই সাইটটাতে আসার পরে আপনারা এইখান থেকেও দেখতে পারেন। তো ওইখানে আমি যেই দুই ভাবে হচ্ছে আপনাদেরকে ভালনারেবিলিটি গুলো আইডেন্টিফাই করা দেখাইলাম, এক্সপ্লয়েট করা দেখাইলাম, এইখানে একটু অন্যভাবে দেখাই। যদি এই এইচটিটিপি প্যারামিটার পলিউশনে যাই, চেকে যাই, এখন দেখেন এইখানে এই পিপি ইকুয়াল টু 12, মানে পিপি হচ্ছে একটা প্যারামিটার যার ভ্যালু হচ্ছে 12। আমরা বলছিলাম যে আমরা বিভিন্ন ওয়েব প্যারামিটারকে হচ্ছে এক্সপ্লয়েট করার ট্রাই করব। এইখানে যদি আমি এই 12 এর পরিবর্তে কিছু একটা দেই, ধরেন হ্যালো দিলাম, হ্যালো দেওয়ার পরে যদি আমি রান করি, এন্ড হ্যালোটা কিন্তু কোথাও আমার হচ্ছে রিফ্লেক্টেড হয় নাই, হ্যালোটা কোথাও ভিজিবল না, আমরা দেখতে পাচ্ছি না। সো তাহলে কি এটা এক্সিকিউটেবল না, মানে ভালনারেবল না, এটা ধরে নিব? অবশ্যই না। আমরা এই ক্ষেত্রে হচ্ছে এই মাউসের রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্স এটাতে ক্লিক করতে পারি। এখন আমরা কোথায় হ্যালোটা দিছি এটা খুঁজে বের করতে পারি। যদি খুঁজে না পাই চোখে, তাহলে হচ্ছে আমরা এই সার্চ করতে পারি কন্ট্রোল এফ, হ্যালো। দেখেন হ্যালোটা কিন্তু কয়েকটা জায়গায় আসছে, 3-4টা জায়গায় আসছে। তো আমরা যদি ধরেন এইখান থেকে, এটা হচ্ছে ফর্মের মধ্যে, এটা হচ্ছে এই স্টেপের মধ্যে, এটা হচ্ছে এই স্টেপের মধ্যে, লিংক 1 লিংক 2। তো ধরেন আমরা এইখান থেকে এই পুরো একটা অ্যাঙ্কর ট্যাগকে হচ্ছে কপি করে নেই। এই অ্যাঙ্কর ট্যাগটা এই যে এইখানে শুরু হইছে এবং এর শেষটাও কিন্তু বলছিলাম আমি যে এই ক্লোজিং রাউন্ড ব্র্যাকেটটা দিয়ে শেষ হবে। এই জায়গাটাতে এই রাউন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হয়ে গেছে। আর এই লিংক 2 এরপরে হচ্ছে এই আবার অ্যাঙ্কর ট্যাগটা ক্লোজ হইছে। তো এইটুকুকে যদি আমি কপি করে নেই, ছিল হচ্ছে এইটা, মানে আমাদের হ্যালোটা আসলে কোথায় বসছে, এই জায়গাটাতে বসছে হ্যালোটা, আমাদের যে ইনপুটটা এটা এই জায়গাটাতে বসছে। তো আমি যখন এই জিনিসটা এইখানে বোঝাচ্ছিলাম তখন আমি বলছিলাম যে এই স্রেফ ও হচ্ছে একটা প্যারামিটার এবং ওর কিছু ভ্যালু থাকবে যেটা এই ডাবল কোটেশনের মধ্যেই থাকবে।
এবং সিনট্যাক্স অনুসারে আমরা দেখছিলাম যে স্ক্রিপ্ট একটা কিন্তু কোনো কিছু দিয়ে বাইন্ড করা থাকবে না, আমাদের স্ক্রিপ্টটা কোথাও কোনো কিছু দিয়ে বাইন্ড করা থাকবে না। আচ্ছা, আমরা হ্যালোর পরিবর্তে একবার আমাদের স্ক্রিপ্টটা রান করে দেখি, তখন বুঝতে একটু সুবিধা হবে। এই হ্যালোর পরিবর্তে যদি আমরা দেই পেলোডটা রেডি, যদি আমরা এন্টার দেই দেখেন কোথাও কিন্তু কিছু হচ্ছে না। পেজ সোর্সে যাই, এইখানে দেখেন এই যে স্ক্রিপ্ট অ্যালার্ট 1 স্ক্রিপ্ট, মানে আমাদের পেলোডটা কিন্তু রান করে নাই। নরমালি আমরা যেইভাবে পেলোড রান করাইতাম এইভাবে কিন্তু আমাদের পেলোডটা রান হয় নাই, ওইভাবে আমাদের পেলোডটা রান হয় নাই। আমাদের পেলোডটা কি আসছে, এই যে আমাদের পেলোডটা চলে আসছে। এইখানে দেখেন এই ডাবল কোটেশনের মধ্যে বাইন্ড হয়ে আছে আমাদের পেলোডটা, এই ডাবল কোটেশনের ভ্যালুর মধ্যে বাইন্ড হয়ে আছে। তো এই বাইন্ড হওয়ার জন্য হচ্ছে আমাদের এই জিনিসটা রান হচ্ছে না। আমাদের অবশ্যই এই স্ক্রিপ্ট জিনিসটাকে হচ্ছে কোনো কিছু ছাড়া, বাইন্ড করা ছাড়া রাখতে হবে, মানে একদম ফ্রি রাখতে হবে ওকে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, তো এই স্রেফ ওর এই ডাবল কোটেশনটাকে হচ্ছে আমার শেষ করতে হবে। এখন এইখানে দেখেন আমরা যদি এইখানে একটা ডাবল কোটেশন দিয়ে দেই, ডাবল কোটেশন দিয়ে দিলে কি আমার হচ্ছে এই স্ট্রেফের যে বাইন্ডিংটা এইটা চলে আসতেছে, এই জিনিসটা হয়ে গেছে, অলরেডি বাইন্ড হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে। তো ক্লোজ হওয়ার পরে হচ্ছে আমার এই এ ট্যাগটা যে HTML এর এ ট্যাগ ওরে ক্লোজ করতে হবে, ওরে ক্লোজ করে দিলাম। এখন দেখেন আমাদের পুরো স্ক্রিপ্টটা কিন্তু হচ্ছে একটা আলাদা জায়গায় চলে আসে এবং বাকি মানে একদম ফ্রি হয়ে গেছে, স্ক্রিপ্টটা কিন্তু এখন ফ্রি হয়ে গেছে, বাট এই জিনিসটা বাকি আছে। তো এইটা হচ্ছে আমাদের স্ক্রিপ্টের পরের অংশ, আমাদের স্ক্রিপ্টের পরের অংশ। আমাদের স্ক্রিপ্টের পরের অংশ নিয়ে কখনোই আমাদের কোনো চিন্তা থাকবে না, এইটা যা থাকে থাকুক, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। বাট আমাদের হচ্ছে স্ক্রিপ্টের আগের অংশটুকু থেকে আমাদের স্ক্রিপ্টটাকে হচ্ছে বাঁচাইতে হবে। সো এইখানে যদি আমি একটা ডাবল কোটেশন আর একটা এই অ্যাঙ্গুলার ব্র্যাকেটটা দিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের এই স্ক্রিপ্টটা এই পেলোড এই যে এই স্ট্রেফটা এবং এটা ক্লোজ হয়ে যাচ্ছে এবং আমাদের স্ক্রিপ্টটা একদম টোটালি আলাদা হয়ে যাচ্ছে। তো এই জায়গাটাতে রান করার জন্য আমাদের পেলোডটা শুধুমাত্র স্ক্রিপ্ট অ্যালার্ট 1 স্ক্রিপ্ট এইটা দিয়ে হবে না, আমাদের এইটার আগে এই জিনিসটুকু অ্যাড করতে হবে, এইটুকু আমাদের পেলোডের অন্তর্ভুক্ত। আমাদের এবারে টোটাল পেলোডটা হবে এইটা। আমরা যদি এইটা দিয়ে রান করার ট্রাই করি, দেখেন এই যে এইটা কিন্তু রান হয়ে গেছে সে 1, এটা অলরেডি রান হয়ে গেছে সে 1, মানে আমরা অ্যালার্ট 1 দিছিলাম, এই 1টা এখানে শো করতেছে। আপনারা কি এই পেলোডটা বানানোটা বুঝতে পারছেন? এই যে পরে যে পেলোডটা বানাইলাম এই পেলোডটা বানানোর ব্যাপারটা কি বুঝতে পারছেন? আপনারা কি আসলে কেউ আমার কথা শুনতেছেন নাকি আমি একা একাই কথা বলতেছি? না স্যার, জি স্যার শুনতেছি স্যার, বুঝতে পারছি, কিন্তু বাসায় আরেকবার দেখলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আপনারা তো একবারেই অনেক কিছু বুঝে যাচ্ছেন। এই পেলোড যেটা আমি শেষে দেখাইলাম এটা নিয়ে অনেকটা কোয়েরি আমি যখন বুঝছি তখন আমার নিজেরই ছিল, আপনাদের কোনো কোয়েরি নেই। ওকে, তাহলে এই পর্যন্ত আপনারা এক্সারসাইজ আসলে বুঝতে পারছেন, এটা আমি ধরে নিচ্ছি। জি স্যার। আপনারা যদি এই পর্যন্ত কোয়েরি বুঝতে পারেন, এক্সারসাইজটা বুঝতে পারেন, তাহলে এক্সারসাইজটা এই পর্যন্ত থাক। আমি আপনাদেরকে অনেক ধরনের টেকনিক দেখাইলাম, আপনারা এগুলা প্র্যাকটিস করেন। ল্যাব তৈরি করা দেখাইলাম আপনাদেরকে, আসলে যেই ল্যাবটা তৈরি করা দেখাইলাম এই ল্যাবটা শুধুমাত্র যে এক্সারসাইজ প্র্যাকটিস করার জন্য বা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশনের পেনিট্রেশন টেস্টিং যেটা এটা প্র্যাকটিস করার জন্য এমন না, সিকিউরিটির অনেকগুলো জিনিসই এইখানে হচ্ছে প্র্যাকটিস করা যায়। যেমন এইটা একটা
এখানে মাত্র 5টা ওয়েব অ্যাপ্লিকেশন হোস্ট করা আছে, বাট ও সম্পূর্ণটা একটা সার্ভার। এটার মাধ্যমে হচ্ছে আপনারা সিস্টেম হ্যাকিং, বিভিন্ন ধরনের ডিভাইসের যে হ্যাকিং গুলো হয়, বিভিন্ন ভালনারেবিলিটি গুলো টেস্ট করা হয়, এগুলো প্র্যাকটিস করতে পারবেন। ওয়েব অ্যাপ্লিকেশনের ভালনারেবিলিটি এগুলো প্র্যাকটিস করতে পারবেন। এখানে অনেক ধরনের অনেকগুলো ভালনারেবিলিটি প্র্যাকটিস করতে পারবেন। আর এই যে http testphp.vulnerable.com এই যে ওয়েবসাইটটা, এটা হচ্ছে একটা অনলাইন ল্যাব। এখানেও চাইলে প্র্যাকটিস করতে পারেন। আরো একটা ওয়েবসাইট আছে, এই prompt.ml, এটাও একটা হচ্ছে ওয়েবসাইট ল্যাব। এখানে মূলত স্ক্রিপ্টের এই জিনিসগুলাই থাকে। এখানে মানে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, এগুলো এক একটা সলভ করলে আপনার হচ্ছে এক একটা ই ফ্ল্যাগ পাওয়া যায়, মানে এগুলো এক একটা কমপ্লিটেড দেখাবে, মানে চ্যালেঞ্জের মতন। সো চাইলে আপনারা এখান থেকেও প্র্যাকটিস করতে পারবেন। আর আপনাদের এইখানে স্লাইডের মধ্যে এই কিছু ওয়েব অ্যাপ্লিকেশন যেগুলো হচ্ছে এক্সএসএস এর দ্বারা ভালনারেবল, কিছু লিস্ট দেয়া আছে, কিছুই না। এক্সএসএসটা তো মনে হয় এখন আপনারা সবাই পুরোটা ক্লিয়ার নাকি? স্যার ক্লিয়ার তো স্যার, কিন্তু স্যার ওই যে আমাদের প্র্যাকটিস করা কিংবা আরো একবার হয়তো বা ক্লাসের যে রেকর্ডটা হচ্ছে এটা আরেকবার দেখতে হবে হয়তো বা, তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে সবকিছু। প্র্যাকটিস করার জন্য তো ল্যাব দেখালাম, তৈরি করেও নিতে পারবেন। অনলাইনে যেটা আছে এটাও ইউজ করতে পারবেন। অনলাইনে দুইটা দেখালাম, দুইটা আছে, দুইটা ইউজ করতে পারবেন, বা তৈরি করে নিলে তৈরি করেও নিতে পারবেন, সমস্যা হবে না। আর এই ল্যাবটা তৈরি করার জন্য আপনাদের ল্যাপটপের কনফিগারেশন বা ডেস্কটপের কনফিগারেশন অতটাও ভালো হওয়ারও দরকার নেই। মিনিমাল একটা কনফিগারেশন হইলেই কাজ চালাই নিতে পারবেন, সমস্যা হবে না। সো আমরা তাহলে একটু স্লাইডটা আবার দেখি। তাহলে প্রসেস স্ক্রিপ্টিং এর এই বাকি জিনিসগুলো হচ্ছে আপনারা একটু বাসায় আরেকবার দেখেন। আশা করি আপনারা সবাই বুঝছেন, সমস্যা হবে না কারো কোনো। এরপরে আছে হচ্ছে ক্রস সাইট রিকোয়েস্ট ফরজারি। ক্রস সাইট রিকোয়েস্ট ফরজারি CSRF attack exploit web page vulnerabilities that allows an attacker to force an unsuspecting user's browser to send malicious request they did not intended। মানে এই এই যে অ্যাটাকটাতে হচ্ছে একটা ইউজারকে এমন একটা জিনিসের জন্য আপনি হচ্ছে বাধ্য করে দিচ্ছে অ্যাটাকার, যেটা করার জন্য সে ইচ্ছুক না। এক্সারসাইজের সময় আমাদের এইখানে যেই HTML ট্যাগটা দেখাইছিলাম, এই যে এ ট্যাগটা, এ মানে এইটাকে বলা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, এ বা অ্যাঙ্কর ট্যাগ। তো এইখানে আমি একটা লিংক লিখে রাখলাম, লিংক এই কথাটা লিখে রাখলাম। এই জিনিসগুলো একটু কেটে দিই, স্ক্রিপ্ট জিনিসটাও কেটে দিই। এখন এইটা যখন আমি সেভ করলাম, তো এইটাকে যদি আমি একটু রান করি, আমার ব্রাউজার থেকে রান করি, এই যে এইখানে এটা সেভ হয়েছে। এখন আমি যদি এটাকে ডাবল ক্লিক করে রান করি, এইখানে দেখেন কি দেখা যাচ্ছে, কিছুই দেখা যাচ্ছে না, শুধু দেখা যাচ্ছে এই লিংক কথাটা খুব ছোট করে দেখা যাচ্ছে, যে লিংক জিনিসটা দেখা যাচ্ছে। এটার উপর যদি আমি মাউসটা ওভার করি তাহলে দেখেন কিছুই দেখা যাচ্ছে না। এই আমার একদম ডেস্কটপের নিচের অংশে ফাইল, তারপর ক্লোন 3টা স্ল্যাশ সি, এই জিনিসটা দেখা যাচ্ছে। আর কোডটা যখন আমরা লিখছিলাম তখন এইখানে এই স্টেপের মধ্যে কিছুই দেইনি। ধরেন এটার মধ্যে আমি দিলাম facebook.com, এখন যদি এই লিংকটাতে আমরা ক্লিক করি তো এটা কোথায় যাবে?
এটা আসলে facebook.com এর মধ্যে চলে যাবে। ওকে, এর আগে একটা www দিতে হবে। এটাকে হচ্ছে আমরা একটা লিংক দিয়ে দেখি। এই লিংক দিয়ে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের যে পেজগুলো আছে এগুলোকে লিংক করা হয়। এইচ রেফ মানে হচ্ছে এটা রেফারেন্স বোঝায়, রেফারেন্স দিয়ে যেতে পারে। এটা এনিহাও এখন কাজ করতেছে না, একটা সিনট্যাক্স এরর দিচ্ছে। এইচটিএমএলটা আমিও অতটা ভালো পারি না। ধরেন এই জায়গাটাতে যে দেখি যে লেটেস্ট ভার্সন, ঠিক আছে, এটাতে যদি আমরা এখানে ক্লিক করি, ইন্সপেক্ট করে দেখি এই লেটেস্ট ভার্সনটা, এই ইন্সপেক্ট করি, এই লেটেস্ট ভার্সন দেখেন লেভেল এ, এই যে এই স্টেপের মধ্যে এই যে একটা ওয়েবসাইটের লিংক দেয়া আছে। হ্যাঁ, এটাতে যদি আমরা এই লেটেস্ট ভার্সনে ক্লিক করি, এই লিংকটা এক্সিকিউট হচ্ছে, এই লিংকে চলে যাচ্ছি। এখানে দেখেন irongeek.com, আর আমরা যদি এইখান থেকে দেখি এই নিচে irongeek.com, এই পেজটাতে নিয়ে যাচ্ছে। কিন্তু তো যদি আমরা এই লিংক কথাটার মধ্যে এইখানে কোডের মধ্যে এই irongeek.com দিয়ে দেই এই স্টেপের মধ্যে, এই স্টেপের মধ্যে যদি আমরা এই irongeek.টা দিয়ে দিতাম, আর এইখানে যদি এই লিংক কথাটা লেখা থাকতো, এই লিংক কথাটা লেখা থাকতো, এটাতে যখন আমরা আসতেছি তখন কিন্তু আমরা এই irongeek.টা দেখতেছি না, আমরা দেখতেছি কি এইখানে লিংক কথাটা লেখা। কারণ আমি এইখানে আপনাকে এই এইচটিএমএল ফাইলটাকে হচ্ছে আপনার মেসেঞ্জারে দিলাম বা হচ্ছে কোনো ভাবে আপনার কাছে পৌঁছে দিলাম, দেওয়ার পরে আপনাকে বললাম যে এই ছবিটার এই লিংকটাতে ক্লিক করো, দেখো তোমার ওইখানে তোমার কিছু ছবি আছে, তোমার কিছু ভালো ছবি আছে। তো আপনি যখন এইখানে যাবেন, তখন এইখানে আমি যেই লিংকটা আপনাকে দিছি এইটার মধ্যে এমবেডেড করা আছে, এই irongeek.com যদি দেয়া থাকে, এই irongeek.com এর এই ওয়েবসাইটটাতে আপনি চলে গেছেন। তো এই জিনিসটাই এইখানে এক্সপ্লেইন করা হয়েছে। দেখেন এই প্রথম যখন ইউজার, এটা হচ্ছে ইউজার ট্রাস্টেড ওয়েবসাইট, আর হচ্ছে একটা ম্যালিশিয়াস ওয়েবসাইট। তো ট্রাস্টেড ওয়েবসাইটকে যখন হচ্ছে ইউজার রিকোয়েস্ট করতেছে লগস ইনটু দ্য ট্রাস্টেড সাইট এন্ড ক্রিয়েট এ নিউ সেশন, একটা সেশন ক্রিয়েট করতেছে, সে একটা নতুন সেশন ক্রিয়েট করতেছে, সার্ভার রিপ্লে করতেছে স্টোর দ্য সেশন আইডেন্টিফায়ার ফর দ্য সেশন ইন এ কুকি ইন দ্য ওয়েব ব্রাউজার। যখন আপনি একটা ব্রাউজারের মধ্যে একটা ওয়েব অ্যাপ্লিকেশনে লগইন পেজটাকে ভিজিট করেন, তখন ওয়েব সার্ভার আপনাকে একটা ইউনিক সেশন আইডি দেয়। যদি ওয়েব সার্ভারটা ভালনারেবল হয়, সে যদি আপনাকে প্রতিবার লগইনের জন্য একটা করে নতুন করে একটা ইউনিক সেশন আইডি না দেয়, তাহলে এই সার্ভারটা ভালনারেবল। তখন আপনি আগে থাকতে কিছু একটা ভালনারেবল সেশন ক্রিয়েট করে দিয়ে দিলেন, একটা সেশন আইডি তৈরি করে দিয়ে দিলেন, আর ইউজার যখন ওটাতে ক্লিক করলো তখন সে ওই সাইটটার হচ্ছে লগইন ফর্মটা চলে আসলো, আসার পরে ওইখানে তার ক্রিডেনশিয়াল দিয়ে সে লগইন করলো। লগইন করার পরে যেহেতু সে ওই সাইটের একটা ভ্যালিড ইউজার, সো তার লগইনটা কিন্তু হবে। এবং সাথে করে হচ্ছে এই যে অ্যাটাকার থাকতেছে, উনি যখন হচ্ছে আবার ওই সেম লিংকটাতেই ভিজিট করবেন, তখন হচ্ছে আপনার দেখবেন ওই সাইটটাতে সে তার ওই লেজিটিমেট ইউজারের যে অ্যাকাউন্টটা এটা পেয়ে যাবে। লেজিটিমেট
ইউজারের যেই অ্যাকাউন্টটা এটা পেয়ে যাবেন। তো যখন তিনি এই সেশনটা পাবেন তখন তিনি এইখান থেকে যে কোনো ধরনের অ্যাক্টিভিটি করতে পারবে। যে অ্যাক্টিভিটিটা করতে উনি চায় ওই অ্যাক্টিভিটিটা উনি এখানে করতে পারবে। দেখেন এখানে লগ ইন টু দ্য ট্রাস্টেড সাইট এন্ড ক্রিয়েট এ নিউ সেশন আইডি। সেশন আইডি ক্রিয়েট করলো, সার্ভার তাকে একটা সেশন দিল, স্টোর আইডেন্টিফায়ার মানে সেশন আইডিটাকে সে স্টোর করে নিল এবং একটা ব্রাউজারে কুকির মধ্যে স্টোর করে দিল। ম্যালিশিয়াস সাইটে ভিজিট করতেছে, এরপরে ম্যালিশিয়াস সাইটটা হচ্ছে তাকে সেন্ড এ রিকোয়েস্ট ফ্রম দ্য ইউজার ব্রাউজার ইউজিং হিজ সেশন কুকি। সেশন কুকিটা নিয়ে নিল, সে ওই ইউজারের সেশন আইডিটা ব্যবহার করে বিভিন্ন রিকোয়েস্ট করে এখন কাজ করতে পারবে। এইটাকে এই রিকোয়েস্টটা দেখার জন্য আপনার হচ্ছে ক্রস সাইট রিকোয়েস্ট ফরজারি, এটা দেখার জন্য হচ্ছে একটা টুলস দরকার, এটা হচ্ছে বার্ব সুইট। এটা এখন আপাতত আমার কাছে ইনস্টল করা নাই, স্যার হয়তো বা নেক্সট দিন আপনাদেরকে দেখাবেন। সিএসআরএফটা কিভাবে আসলে ওয়ার্ক করে, এই কাজ অ্যাটাকটা কিভাবে কাজ করে। একজন ইউজার সে একটা সার্ভারকে, ট্রাস্টেড সার্ভার যেটা, সেইখানে হচ্ছে ভিজিট করতেছে। ভিজিট করার পরে সার্ভার তাকে হচ্ছে কিছু কোড জেনারেট করে পাঠাচ্ছে, ওইটা যখন ব্রাউজারে আসতেছে ইউজারের, তখন এটাকে সে হচ্ছে ব্রাউজার কম্পাইল করতেছে। কম্পাইল করার পরে এইটা হচ্ছে তাকে একটা মানে ভিজিবল কিছু একটা তাকে দিচ্ছে দেখার জন্য। যদি পুরো প্রসেসটা দেখি, ইউজার নাম্বার 1 সে হচ্ছে লগ ইন টু দা ইউজার লগস ইনটু ট্রাস্টেড সার্ভার ইউজিং হিজ ক্রেডেনশিয়াল। তার ক্রেডেনশিয়াল দিয়ে সে হচ্ছে লগ ইন করতেছে। সার্ভার তাকে হচ্ছে সেট এ সেশন কুকি ইন ইউজার্স ব্রাউজার, ব্রাউজারে একটা সেশন কুকি দিচ্ছে। এরপরে অ্যাটাকারে হচ্ছে সে সেন্ড এ ফিশিং মেইল ট্র্যাকিং ইউজার টু সেন্ড এ রিকোয়েস্ট এ ম্যালিশিয়াস সাইট। একটা ম্যালিশিয়াস মেইল দিচ্ছে, যে মেইলটার মধ্যে কিছু একটা লিংক আছে, লিংকটাতে ক্লিক করার পরে সে হচ্ছে ওই সাইটটাতে চলে যাচ্ছে। যেমন এই যে লিংকটা, এই আইএমজি সোর্সের মধ্যে হচ্ছে এই jaggiboy.com jaggiboyshop.php সিম্বল ইকুয়াল টু ব্লা ব্লা এটা দিয়ে রাখছে। এইখানে যখন দিচ্ছে 4 নম্বরে ইউজার হচ্ছে আবার এই সাইটটাতে এখন ভিজিট করতেছে, ম্যালিশিয়াস সার্ভারটাতে ভিজিট করতেছে, ইউআরএল রিডাইরেক্ট হয়ে ম্যালিশিয়াস সাইটটাতে নিয়ে যাচ্ছে। 5 নাম্বার হচ্ছে সে আবার এই কিছু একটা রেসপন্স পাচ্ছে, ম্যালিশিয়াস কোডটা রেসপন্স পাচ্ছে। আর 6 নম্বরে দেখেন অ্যাটাকার হচ্ছে এক্সিকিউট করে দিচ্ছে ট্রাস্টেড সার্ভারে, ইউজার হচ্ছে এক্সিকিউট করে দিচ্ছে ট্রাস্টেড সার্ভারে। যখন ট্রাস্টেড সার্ভারে সে এক্সিকিউট করে দিচ্ছে জিনিসটা, তখনই সে আসলে হ্যাক হয়ে গেছে, অলরেডি তার অ্যাকাউন্টটা কম্প্রোমাইজ হয়ে গেছে। আচ্ছা, এইটার থিওরিটা আমি কভার করে দিচ্ছি, প্র্যাকটিক্যালটা হয়তো নেক্সট দিন। এখন হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন ডিনায়াল অফ সার্ভিস বা ডস অ্যাটাক। আমরা যখন হচ্ছে একটা সার্ভারকে মানে একটা ওয়েবসাইটকে ভিজিট করতে যাই, তখন আমরা ওইখানে হচ্ছে একটা ভিজিটের জন্য রিকোয়েস্ট পাঠাই। তো প্রত্যেকটা সার্ভারেরই হচ্ছে কিছু লিমিটেশন থাকে, যে প্রতি সেকেন্ডে হচ্ছে সে এতগুলো রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারবে। ধরেন একটা সার্ভারের হচ্ছে প্রতি সেকেন্ডে সে 100 ইউজার রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারে। এখন কি হবে যদি এইখানে আমি 101টা রিকোয়েস্ট দেই প্রতি সেকেন্ডে, তখন সার্ভার অবশ্যই ওইটাকে হ্যান্ডেল করতে পারবে না, কারণ এটা তার ক্ষমতার বাহিরে, এটা তার ক্ষমতার বাহিরে। সো এইখানেও এই জিনিসটাই বলা আছে, দেখেন অ্যাটাকার এই যে 101টা সেকেন্ডে, প্রতি সেকেন্ডে 101টা রিকোয়েস্ট দিচ্ছি, সার্ভারের হ্যান্ডেল করার ক্ষমতার বাহিরে। 101টা রিকোয়েস্ট দিচ্ছি, সার্ভারের রিকোয়েস্ট হ্যান্ডেল করার ক্ষমতা ছিল হচ্ছে 100, আমি রিকোয়েস্ট দিচ্ছি তাকে 101টা। এইটাই হচ্ছে একটা ডিনায়াল অফ সার্ভিস মানে ডস অ্যাটাক। এখানে কি বলছে দেখেন, অ্যাটাকার exhaust available server resources by sending hundreds of resource intensive requests such as pulling out large image file or requesting dynamic page that require expensive search operations on the backend database server। মানে সে 100 of resource intensive request দিচ্ছে, সার্ভারের কে অনেক ব্যস্ত করে দিচ্ছে। Application level DOS attack emulate the same request syntax and network level traffic characteristics as that of the legitimate clients, which makes it
undetectable by existing DOS protection measures. এই ডস অ্যাটাকটা যে হয় ডিনাইল অফ সার্ভিস, এর জন্য কিছু এটা প্রোটেক্ট করার জন্য কিছু মেকানিজম ইউজ করা হয়। তো যখন আপনি খুব ভালো রকমের ভালোভাবে হচ্ছে এই সার্ভিসটা অ্যাটাকটা করতে থাকবেন, তখন দেখা যায় যে ওই মেকানিজম গুলোকেও হচ্ছে বাইপাস করে ফেলা সম্ভব, বাইপাস হয়। হোয়াই আর অ্যাপ্লিকেশনস ভালনারেবল, কেন অ্যাপ্লিকেশন ভালনারেবল হয়, এই ডস অ্যাটাকের জন্য কেন ভালনারেবল হয়? রিজনেবল ইউজ টু এক্সেপশনকে সে হচ্ছে প্রপারলি হ্যান্ডেল করে নাই, রিজনেবল ইউজ করে নাই। অ্যাপ্লিকেশন এনভায়রনমেন্ট, বটনেট, ইমপ্লিমেন্টেশন ফ্ল, পুট ডাটা ভ্যালিডেশন। ইমপ্লিমেন্টেশন ফ্ল মানে হচ্ছে ধরেন আপনার কোনো একটা জিনিস ইমপ্লিমেন্ট করতেছে যেটা আসলে প্রপারলি ইমপ্লিমেন্ট হয় নাই। তারপর হচ্ছে পুট ডাটা ভ্যালিডেশন, এই যে শুরুতেই যখন এক্সারসাইজ বলতেছিলাম তখন আমরা বলছিলাম যে ইনপুট ভ্যালিডেশন, যখন একটা ইউজার ইনপুট দিচ্ছে ওই ইনপুটটাকে হচ্ছে আমার আগে ভ্যালিডেশন করতে হবে যে এইটা আসলে প্রপারলি, মানে আমি যে ইনপুটটা চাচ্ছি এইটাই আসলে এইটা কিনা। এই জিনিসটা যখন আমি যদি হয় তাহলে আমি এটা প্রসেস করব, আর যদি না হয় তাহলে প্রসেস করব না। সো এই ইনপুট ভ্যালিডেশনটা যদি ঠিকভাবে না করা হয় তাইলেও হচ্ছে এই ডস অ্যাটাকটা সম্ভব। এটা টার্গেট করা হচ্ছে সিপিইউ, মেমোরি, সকেট, ডিস্ক ব্যান্ডউইথ, ডাটাবেস ব্যান্ডউইথ, ওয়ার্কার প্রসেস। এখন আসলে আপনার এইটা হচ্ছে একটা সার্ভারই না, মানে ডিডসটা শুধু সার্ভারেই হয় না, এটা আরো অনেক জায়গায় হয়, অনেক কিছুর উপরে ডিপেন্ড করে যে একটা সার্ভার প্রতি সেকেন্ডে কতগুলো হচ্ছে রিকোয়েস্ট সে হ্যান্ডেল করতে পারবে। যখন আপনি হচ্ছে ডাইনামিক কিছু চাবেন, ধরেন আপনি কিছু ডেটা দিচ্ছেন, যে ডেটাটাকে অ্যাপ্লিকেশনে নিয়ে প্রসেস করে ডেটাবেস থেকে কিছু কোয়েরি করে তারপরে কিছু ডেটা এনে আপনার সামনে দিতে হবে। তার মানে এইটার জন্য যেমন আপনার হচ্ছে সার্ভারের অ্যাপ্লিকেশনের প্রসেসিং ক্ষমতা থাকতে হবে, তেমনি আপনার যে ডাটাবেসের যেই প্রসেসিং ক্ষমতা এইটাও সেম থাকতে হবে। এরপর হচ্ছে আপনার ডিস্কের ব্যান্ডউইথ, মানে স্টোরেজ যেটাকে বলি আমরা, স্টোরেজের যে ব্যান্ডউইথ, প্রসেসিং এর যে পাইপলাইনটা এইটার যে ব্যান্ডউইথ ক্ষমতা, এগুলো সবকিছুকে মিলিয়ে হচ্ছে আপনার একটা সার্ভার প্রতি সেকেন্ডে কতগুলো রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারে এইটার একটা ক্যালকুলেশন করা হয়। তো ওইটার উপরে ডিপেন্ড করে হচ্ছে আপনার একটা সার্ভার প্রতি সেকেন্ডে কতগুলো রিকোয়েস্ট ক্যালকুলেট করতে পারবে। যখনই এই রিকোয়েস্টটা আপনার হচ্ছে এই ক্যালকুলেশনের মানে ওর ক্ষমতার বাইরে চলে যাবে, তখনই এটা আসলে ডস অ্যাটাকে পরিণত হয়। এই ডস অ্যাটাক করার জন্য বিভিন্ন রকম টুলস পাওয়া যায়, ওইখানে শুধুমাত্র হচ্ছে আপনার কতগুলো প্রতি সেকেন্ডে দিতে চাচ্ছেন, কিছু ইনপুট বক্স আছে, ফিল আপ করে দিলেই হয়ে যায়, রান করে দিলেই অ্যাটাক শুরু হয়ে যায়। এই যে এখানে কিছু হচ্ছে আপনার এক্সাম্পল দেয়া আছে, যে ইউজার রেজিস্ট্রেশনের জায়গায় ডস অ্যাটাক করে, লগইন অ্যাটাক করে, লগইনের ক্ষেত্রে ডস অ্যাটাক করে, এনুমেরেশনের ক্ষেত্রে লগ অ্যাটাক করে, অ্যাকাউন্ট লক আউট অ্যাটাক, অ্যাকাউন্ট লক করে দেওয়ার জন্য ধরেন বিভিন্ন, যদি আপনার বিকাশের কথা চিন্তা করি, রিয়েল লাইফ এক্সাম্পল যদি বিকাশের কথা চিন্তা করি, আপনি যখন ওর পাসওয়ার্ড, ধরেন আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন, পিন নাম্বার যেটা এটা ভুলে গেছেন, তো তারা আপনাকে রিমেম্বার করার জন্য 3টা চান্স দেয়। ফার্স্ট আপনি একবার ট্রাই করলেন রং পাসওয়ার্ড দিয়ে, তার রং পাসওয়ার্ড বললো, সেকেন্ড টাইম আবার ট্রাই করলেন রং পাসওয়ার্ড বললো, থার্ড টাইম ট্রাই করলেন রং পাসওয়ার্ড দিয়ে রং পাসওয়ার্ড বললো, এবং থার্ড টাইম যখন আপনি রং পাসওয়ার্ড বলবে তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা লক করে দিবে। এরপরে ওনাদের কাস্টমার কেয়ারে গিয়ে ওনাদের সাথে কথা বলে তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্টটা আবার আনলক করতে হবে। তো আপনি যখন বারবার একটা অ্যাপ্লিকেশনকে ভুল ইনকারেক্ট পাসওয়ার্ড ইউজার নেম দিয়ে হচ্ছে ট্রাই করতে থাকবেন, একটা সময় গিয়ে হচ্ছে অ্যাপ্লিকেশন যদি তার এই প্রোটেকশনটা থাকে তাহলে সে আপনার অ্যাকাউন্টটা লক করে দিবে, আর আপনাকে রিকোয়েস্ট করতে দিবে না, যাতে তার সার্ভারের কোনো ক্ষতি না হয়, তার অ্যাপ্লিকেশনের কোনো ক্ষতি না হয়, সে আপনাকে একটা ম্যালিশিয়াস ইউজার হিসেবে অ্যাকসেপ্ট করবে। User registration ক্ষেত্রে does the attacker could create a program that submit the registration form repeatedly, adding a large number of suspicious user to the application. আপনি একটা অ্যাপ্লিকেশন, একটা কোড লিখলেন, যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, ধরেন পাইথনে একটা কোড লিখলেন,
যেই কোডটা রান করলে ও হচ্ছে অটোমেটিক ওই ফর্মটাতে ফিল আপ করে ডেটা সাবমিট করে দিবে, অটোমেটিক ফর্মটা ফিল আপ করে ডেটা সাবমিট করে দিবে। এইটাও একটা আপনার হচ্ছে বারবার যখন একই প্রসেসটা রান হচ্ছে, যদি আপনার এটা একটা ডস অ্যাটাক, সার্ভারের যদি হচ্ছে এই ডস প্রোটেকশন মেকানিজম থাকে তাহলে সে এটা বুঝতে পারবে যে এটা আসলে ডস অ্যাটাক। লগ ইন অ্যাটাক, লগ ইন অ্যাটাকটা মূলত ওয়ান কাইন্ড অফ আপনি ব্রুট ফোর্স অ্যাটাকও বলতে পারেন। ট্রায়াল অ্যান্ড এরর, আপনি একটা ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছেন, ট্রাই করতেছেন, হচ্ছে না, আবার অন্য আরেকটা দিয়ে ট্রাই করতেছেন। The attacker may overload the login process by continually sending login requests that require the presentation to access the authentication mechanism, rendering it unavailable or unreasonably slow to respond. যখন আপনি বারবার এই জিনিসটা করতে থাকবেন, আপনি আপনার টুলস দিয়ে বারবার এই জিনিসটা করতেছেন, মানে আমি যদি সেম টাইমে ওই সার্ভারটাকে হচ্ছে আবার লগ ইন করতে চাই, তাহলে দেখা যাবে যে আমি ওইটাকে হয় আনঅ্যাভেলেবেল পাবো, কারণ ডিডোস হইতে হইতে একসময় সার্ভারটা অফ হয়ে যাবে। আর যদি তা না হয় তাহলে আপনার ওই রিকোয়েস্টের জন্য আমিও ওইখানে আবার রিকোয়েস্ট করতেছি, একটু স্লো হয়ে যাবে সার্ভারটা। User enumeration, if application state which part of the username or password pair is incorrect, an attacker can automate the process of trying common usernames from a dictionary file to enumerate the users of the application. এখানে এই যে বিভিন্ন ধরনের যে ডাটা ব্রিচ গুলা হয়, কিছুদিন আগেও হচ্ছে আপনার ফেসবুকে যে ডাটা ব্রিচ হয়েছে, ওইখানে ইমেল, পাসওয়ার্ড, বিভিন্ন পার্সোনাল ইনফরমেশন সহ ডাটা ব্রিচ হয়েছে। তো ওইগুলাকে একটা ডিকশনারি ফাইলের মধ্যে রেখে বিভিন্ন টুলস দিয়ে, বা আপনি যদি প্রোগ্রামিং এ ভালো হন, প্রোগ্রামিং কোড করে ছোটখাটো কোড করেও হচ্ছে বিভিন্ন ধরনের ব্রুট ফোর্স অ্যাটাক গুলো করা যায় লগ ইন করার জন্য, এনুমেরেশন করার জন্য। এখানে শুধু এইটাকেই বুঝাচ্ছে, এইটাও এক ধরনের ব্রুট ফোর্সিং। এখানে যতগুলো অ্যাটাক আছে সবগুলোকেই মোটামুটি একরকম ব্রুট ফোর্স বলা যায়। ট্রায়াল অ্যান্ড এরর, যদি হয় তাইলে তো হয়ে গেল, আর যদি না হয় তাহলে অন্য একটা দিয়ে ট্রাই করতেছে। আর এই ইউজার রেজিস্ট্রেশন ডস, এইটাতে হচ্ছে যা দিবেন ওইটা সাবমিট করে দিচ্ছে, শুধু অনেকগুলো করে ইউজার এখানে রেজিস্টার হচ্ছে। বাফার ওভারফ্লো অ্যাটাকটা কি আপনাদেরকে পড়াইছিল এর আগে? জি স্যার, পড়ানো হয়েছিল। আর এই ডিনায়াল অফ সার্ভিস ডস অ্যাটাক? জি স্যার, পড়ানো হয়েছিল। সিএসআরএফ অ্যাটাক? না স্যার, এটা পড়ানো হয় নাই। পড়ানো হয় নাই স্যার। তাহলে আমি আবার ডিডোস পড়াচ্ছিলাম, বাফার ওভারফ্লো পড়াচ্ছিলাম, আমি বললাম না। আচ্ছা, এইখানে আপনাদের পড়ানো হয় নাই কি আর অ্যাকচুয়ালি? সেশন ফিক্সেশন অ্যাটাকটা কি পড়ছিলেন আগে? না স্যার, এটা মেবি হয় নাই। আচ্ছা, তাহলে সেশন ফিক্সেশন অ্যাটাকটা একটু একবার দেখি। এটাও শুধু থিওরিটা দেখি, প্র্যাকটিক্যালটা পরে কোনো সময় দেখা যাবে। সেশন ফিক্সেশন অ্যাটাকটা, এটা অ্যাটাক সাথে একটা ভালনারেবিলিটিও। ধরেন আপনি একটা ওয়েবসাইটে যখন ভিজিট করতেছেন, তখন ওয়েবসাইটটা আপনাকে একটা সেশন আইডি দেয়, এটা ইউনিক সেশন আইডি দেয়। এই একটা অ্যাজ এ গুড প্র্যাকটিস হিসাবে হচ্ছে ধরা হয় যে প্রতিবার যখন আপনি লগ ইন করবেন, তখন আপনার জন্য স্পেশাল করে আলাদা আলাদা কিছু সেশন আইডি দিন। কারণ আপনি এখন একবার লগ ইন করতেছেন, আপনাকে একটা সেশন আইডি দিছে, এর পরের বার যখন আপনি আবার ওই সেম জায়গায় লগ ইন করবেন, আপনার সেশন আইডিটা আলাদা হবে। এটা হচ্ছে একটা গুড প্র্যাকটিস, আর এটাই হওয়া উচিত। যদি আপনার সেশন আইডিটা একটাই থাকে, এটা ডিফাইন করা থাকে, তাহলে ধরেন আপনার সেশন আইডি হচ্ছে 1 2 3 4, সবসময় আপনি লগ ইন করতেছেন 1 2 3 4ই আপনার সেশন আইডি, হার্ড কোডের একটা সেশন আইডি। তো আমি যদি এই সেশন আইডিটা জেনে যাই, তাহলে এইখানে দেখেন এই jaggibank.com login.jsp সেশন আইডি ইকুয়াল টু 4321। তাহলে কিন্তু আমি এইটা যদি আপনার জানি যে সে 4321 এইটা হচ্ছে আপনার সেশন আইডি এই ওয়েবসাইটের জন্য, তাহলে আমি এই লিংকটা লিখে জাস্ট এন্টার করলাম, আপনার সেশনটা চুরি হয়ে গেল। আমি আপনার সেজে কাজ করতে পারতেছি। আপনার এই ব্যাংক অ্যাকাউন্টের যে কোনো রকমের ট্রানজাকশন, যা কিছু দরকার, যা প্রয়োজন আমি করতে চাই, করতে পারবো কিন্তু এখান থেকে। তো এইটা হচ্ছে সেশনের সবথেকে বড় সমস্যা। অ্যাটাকটা আসলে কিভাবে করা হয়? একজন অ্যাটাকার, সে হচ্ছে আপনাকে একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটটাতে আপনাকে অ্যাটাক করবে, সেই ওয়েবসাইটে আগে লগ ইন করবে,
লগ ইন করার পরে ওইখান থেকে সে একটা সেশন আইডি ডিফাইন করে দিবে। ডিফাইন করে ওইটাকে আপনার হচ্ছে এইরকম একটা লিঙ্ক বানাবে, এই যে jaggibank.com login JSP session ID equal to 4321 এরকম একটা লিঙ্ক বানাইলো। লিঙ্ক বানানোর পরে এই লিঙ্কটা আপনাকে যে কোনো ভাবে দিল, ধরেন আপনাকে মেইল করে দিল, মেসেঞ্জারে দিল, ফোনে টেক্সট করে দিল, এটা আপনাকে দিল। দেওয়ার পরে আপনি বুঝলেন না এটা কি, আপনি লিঙ্কটাতে ক্লিক করলেন, দেখলেন যে আপনার ব্যাংকের পেজটা ওপেন হলো। এটা কিন্তু কোনো মানে ইনভ্যালিড না, মানে হ্যাকারের তৈরি করা কোনো ওয়েবসাইট না, এটা অরিজিনাল ব্যাংকের ওয়েবসাইটটাই। আপনি দেখলেন আপনার ওইখানে অ্যাকাউন্ট আছে, আপনি এটাতে হচ্ছে আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করলেন। আপনার এখানে কি একটা সেশন তৈরি হলো। সেশনটা যখন আপনার তৈরি হলো, ওই সময়ই যতক্ষণ পর্যন্ত আপনি সেশনটা ডিস্ট্রয় করতেছেন না ততক্ষণ পর্যন্ত এই সেশনটা ভ্যালিড। তো ওই সময়ই হচ্ছে আপনার অ্যাটাকার যে ছিল সে আবার এই সেম লিঙ্কটা লিখে ওইখানে যখন হচ্ছে ব্রাউজার যখন এন্টার দিচ্ছে তখন আবার এই সেম পেজটাতে চলে যাচ্ছে, আর উপরে প্রোফাইলে আপনার নামটা শো করতেছে। এই জিনিসটা যদি হয় তাহলে এইটাকে বলা হচ্ছে সেশন ফিক্সেশন ভালনারেবিলিটি, আর এই অ্যাটাকটা যদি কেউ করে তাহলে এইটা হচ্ছে সেশন ফিক্সেশন অ্যাটাক। এখন যদি আমরা এইখানে এই সিনারিওটা বোঝার চেষ্টা করি, একজন অ্যাটাকার লগ ইন টু দ্য ব্যাংক ওয়েবসাইট ইউজিং হিজ ক্রিডেন্সিয়াল, অ্যাটাকার তো তার ক্রিডেন্সিয়াল দিয়ে লগ ইন করতেছে। ওয়েব সার্ভার সেট এ সেশন আইডি অন দ্য অ্যাটাকার্স মেশিন, অ্যাটাকারের মেশিনে সে একটা সেশন আইডি সেট করে দিচ্ছে। অ্যাটাকার সেন্ড অ্যান ইমেল কন্টেইন এ লিঙ্ক উইথ এ ফিক্স সেশন আইডি, সে একটা ফিক্স সেশন আইডি দিয়ে ইউজারকে একটা ইমেল করলো। এটার এক্সাম্পল হিসেবে এইটা ধরতে পারি আমরা। তো ইউজার যখন এটা পাইলো, পাওয়ার পরে হচ্ছে ইউজার ক্লিক অন দা লিঙ্ক এন্ড ইজ রিডাইরেক্ট টু দা ব্যাংক ওয়েবসাইট, আরে ব্যাংক ওয়েবসাইটে পাঠিয়ে দিল। পাঠিয়ে দেওয়ার পরে ইউজার লগ ইন টু দা সার্ভার ইউজিং হিজ ক্রিডেন্সিয়াল এন্ড ফিক্সড সেশন আইডি। তো এইখানে ইউজার কি করছে, তার ক্রিডেন্সিয়াল এবং যেই সেশন আইডিটা অ্যাটাকার দিয়ে দিছিল ওই দুইটা জিনিসের মাধ্যমে সে লগ ইন করলো। তার মানে অলরেডি অ্যাটাকার কিন্তু তার অ্যাকাউন্টের অ্যাক্সেসটা পেয়ে গেছে। এখন এখানে দেখেন আবার বলছে অ্যাটাকার লগ ইনটু দা সার্ভার ইউজিং দা ভিকটিমস ক্রিডেন্সিয়াল উইথ দা সেম সেশন আইডি, সে তার সেম সেশন ভিকটিমের সেশন আইডিটা দিয়ে হচ্ছে সে লগ ইন করতে পারলো। ভিকটিমের সেশন আইডিটা দিয়ে সে লগ ইন করতে পারলো। সেশন ফিক্সেশন অ্যাটাক, দ্য অ্যাটাকার ট্রিক্স দ্য ইউজার টু অ্যাক্সেস এ জেনুইন ওয়েব সার্ভার ইউজিং অ্যান এক্সপ্লিসিট সেশন আইডি ভ্যালু। এই যে আমি শুরুতে যে কথাটা বললাম যে অ্যাটাকার হচ্ছে একটা সেশন আইডি জেনারেট করে একটা ইউজারকে দিবে, দেওয়ার পরে হচ্ছে ইউজার ওইটা দিয়ে যখন লগ ইন করবে তো সে অলরেডি তার ডিফাইন সেশন আইডি দিয়ে লগ ইন করতেছে। তার মানে অ্যাটাকার আবার যদি ওইটা দিয়ে ট্রাই করে তাহলে অ্যাটাকার ওইটাতে আবার লগ ইন করতে পারবে। অ্যাটাকার অ্যাজিউম দ্য আইডেন্টিটি অফ দ্য ভিকটিম এন্ড এক্সপ্লয়েট হিজ ক্রিডেন্সিয়াল এট দ্য সার্ভার, অ্যাটাকার আইডেন্টিটি নিয়ে নিতে পারতেছে এবং তার ক্রিডেন্সিয়াল গুলোকে সে সার্ভার থেকে এক্সপ্লয়েট করতে পারতেছে। এটা হচ্ছে সেশন ফিক্সেশনের সিনারিওটা হয়। এখন সেশন ফিক্সেশন অ্যাটাক আর ভালনারেবিলিটিটা কেন থাকে আর এই অ্যাটাকটা কেন পসিবল হয়। সেশন ফিক্সেশন অ্যাটাকটা ভালনারেবিলিটিটা থাকে হচ্ছে সার্ভার যদি হার্ড কোডেড সেশন আইডি আপনাকে দেয়, মানে প্রতিবার লগ ইন করার সময় যদি আপনার সেশন আইডিটা সেম থাকে তাহলে এই সেশন ফিক্সেশন ভালনারেবিলিটি, এটা ভালনারেবিলিটি অ্যাটাকটা পসিবল হবে তখনই যখন আপনাকে সার্ভার প্রতিবার হার্ড কোডের সেশন আইডি দিবে। এখন ধরেন সার্ভারটা সেশন ফিক্সেশন ভালনারেবিলিটিতে ভালনারেবল না, তখন অ্যাটাকার আপনাকে এই jaggibank.com login.jsp সেশন আইডি ইকুয়াল টু এত এই জিনিসটা দিল, আপনি এই লিংকটাতে ক্লিকও করলেন, ক্লিক করে যখন সার্ভারে আপনার ডাটাও ক্রিডেন্সিয়াল দিয়ে আপনি লগ ইনও করলেন, কিন্তু সার্ভার তো হচ্ছে আপনার এই সেশন ফিক্সেশন ভালনারেবিলিটিতে ভালনারেবল না। সে কি করে, প্রতিবার লগ ইনের জন্য আপনাকে একটা করে স্পেসিফিক ইউনিক একটা সেশন আইডি দেয়। তখন সার্ভার কি করবে, এই সেশন আইডিটাকে চেঞ্জ করে সে অন্য একটা নিউমেরিক ভ্যালু দিয়ে দিবে বা হচ্ছে একটা হেক্সাডেসিমাল ভ্যালু বা যে কোনো একটা ভ্যালু, অন্য একটা ভ্যালু দিয়ে দিবে। তার মানে আপনার এই যে হ্যাকারের কাছে যে অ্যাটাক যে করছিল সে কিন্তু আপনার সেশন আইডি জানে হচ্ছে 4321, বাট আপনি যখন লগ ইন করলেন তখন আপনার সেশন আইডিটা হইলো হচ্ছে 1234। অ্যাটাকার কিন্তু জানতেছে না যে আপনার সেশন আইডিটা আসলে কোনটা, সে কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে কম্প্রোমাইজ করতে পারলো না। সেশন ফিক্সেশন ভালনারেবিলিটি আসে হচ্ছে যদি আপনার সার্ভার সেশন আইডিটা আগে থেকে ডিফাইন করে দিতে দেয়
বা সেশন আইডি আপনি যেটা দিচ্ছেন ওটা যদি সার্ভার অ্যাকসেপ্ট করে, সেশন আইডিটা আপনি যদি মডিফাই করতে পারেন, সেশন আইডিটা যদি আপনার হার্ড কোডেড হয়, একই সেশন আইডি বারবার দিচ্ছে এমন হয়, তাহলে সেই ক্ষেত্রে সেশন ফিক্সেশন অ্যাটাকটা হওয়া পসিবল এবং ভালনারেবিলিটিটা এক্সিস্ট করে। এবং এই ভালনারেবিলিটিটা এক্সিস্টও করে। সেশন ফিক্সেশনের সিনারিওটা কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আচ্ছা তাহলে আপনাদের ক্লাসটা আজকে এই পর্যন্তই থাক। জি স্যার।